কালকে অ্যারেজ অবধি পড়িয়েছি, আজকে আমরা অবজেক্ট থেকে শুরু করব। অবজেক্ট খুব ইন্টারেস্টিং টপিক। অবজেক্ট, ওকে। তোমরা জানো অবজেক্ট কীরকম টাইপের ডেটা, প্রিমিটিভ না নন প্রিমিটিভ? আমি কালকে বলেছিলাম প্রিমিটিভ না নন প্রিমিটিভ অবজেক্ট। নন প্রিমিটিভ টাইপ ডেটা। নন প্রিমিটিভ টাইপ ডেটা কোথায় ক্রিয়েট হয়? হিপে। কারেক্ট, হিপে ক্রিয়েট হয়। কীরকমভাবে ক্রিয়েট হয়? আচ্ছা, আমি সবার আগে বলি যে অবজেক্ট কীরকম দেখতে হয়। খুব সিম্পল, তোমরা অনেকেই হয়তো যারা এক্সপিরিয়েন্স তারা নিশ্চয়ই অবজেক্ট নিয়ে কাজ করেছো। আমি এখানে লেট ইউজ করছি। লেট ওবিজে ইকুয়ালস টু ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, এর ভেতরে আমরা লিখবো একটা কি আর ভ্যালু পেয়ার। ঠিক আছে, অবজেক্ট হচ্ছে একটা কি অ্যান্ড ভ্যালু পেয়ার। এটা জাভাতে এটাকে বলে ম্যাপ, পাইথনে এটাকে বলে ডিকশনারি। ঠিক আছে, আর এখানে আমরা এটাকে বলি অবজেক্ট। জাভাস্ক্রিপ্টে এটাকে বলি অবজেক্ট। কীরকম না, নেম, সাপোজ নেম কোলন, সাপোজ আমি লিখছি যে বেঙ্গল কোডিং একাডেমি, ঠিক আছে, কমা দিতে হবে। তারপরে লিখছি যে এজ কোলন 2 ইয়ার্স বা 3 ইয়ার্স। ঠিক আছে, তারপরে আরেকটা জিনিস লিখছি, সাপোজ কোর্সেস কী কোর্স এখানে প্রোভাইড করা হয়, কোর্স, এগুলোর পরে কোলন দিতে হবে, এবার এখানে আমি লিখছি একটা অ্যারে। ঠিক আছে, সমস্ত রকমের ডেটা আমরা এখানে দিতে পারি, ইউজ করতে পারি। রাইট হ্যান্ড সাইডে আমরা প্রিমিটিভ টাইপ ডেটা অ্যান্ড নন প্রিমিটিভ টাইপ ডেটা বোথ উই ক্যান ইউজ। অর্থাৎ এখানে কি কোনটা, নেমটা হচ্ছে কি, এজটা হচ্ছে কি, কোর্সেসটা হচ্ছে কি, KEY কি মানে চাবি, এটাকে বলে কি অ্যান্ড ভ্যালু পেয়ার। দিস ইজ দ্য কি অ্যান্ড দিস ইজ দ্য ভ্যালু। ওকে, এজ 3, কোর্সেস আমি সাপোজ বলছি FSWD ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট, FSWD কমা DSA কমা ডেটা সায়েন্স AI। ঠিক আছে, AI তিনটে কোর্সের কথা আমি এখানে বললাম, কমা দিলাম। তাহলে এটা কীরকম টাইপের ডেটা হলো? এটা হলো নন প্রিমিটিভ টাইপ ডেটা। আবার এটা প্রিমিটিভ টাইপ ডেটা, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমরা প্রিমিটিভ টাইপ ডেটা, নন প্রিমিটিভ টাইপ ডেটা যে কোনো রকমের ডেটা স্টোর করতে পারি। ইভেন উই ক্যান স্টোর অ্যানাদার অবজেক্ট অলসো। আমরা এখানে আরেকটা অবজেক্টও স্টোর করতে পারি। সাপোজ আমি যদি বলি লোকেশন দেওয়ার দরকার নেই, অলরেডি আমি অনেকগুলো প্রিমিটিভ টাইপ দিয়ে দিয়েছি। এখানে একটা বুলিয়ান টাইপ যদি দিই, ইজ ভার্চুয়াল, কে জয়েন করছে? ইজ ভার্চুয়াল কোলন, আমি এটাকে দিলাম ট্রু। অর্থাৎ এখানে আমি বুলিয়ান ভ্যালুও দিতে পারি। ইভেন আমি এখানে একটা ফাংশনও দিতে পারি, কিন্তু ফাংশনের কথা আমি এখন আসছি না, যেহেতু ফাংশন এখনও পড়ানো হয়নি। আচ্ছা, এবারে আমার কথা হচ্ছে যে এর প্রত্যেকটা ভ্যালুকে, মানে এই বেঙ্গল কোডিং একাডেমিটাকে আমি প্রিন্ট কীভাবে করাবো, লগ কীভাবে অ্যাক্সেস করবো, বেসিক্যালি লগ ওবিজে ডট, দেখো যখন ডট দিলাম আমার কাছে সমস্ত কিছু চলে আসছে, সমস্ত কিছু আমার কাছে অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে, যা এখানে প্রেজেন্ট। বলো। বলছি আজকে একটু জয়েন হতে লেট হয়ে গেল, একটু হ্যাঁ, ছোট্ট করে বলে দিতে পারবে যে কি আমি জাস্ট এক্ষুনি শুরু করলাম। আমি অবজেক্টের সম্পর্কে পড়াচ্ছি। অবজেক্ট কীরকম দেখতে হয়? অবজেক্ট এরকম দেখতে হয়। ইট ইজ আ কি ভ্যালু পেয়ার, যেখানে এখানে আমি লিখেছি কিটা হচ্ছে একটা নেম, আর ভ্যালুটা হচ্ছে বেঙ্গল কোডিং একাডেমি। কিটা হচ্ছে এজ, ভ্যালুটা হচ্ছে 3। কিটা হচ্ছে কোর্সেস, ভ্যালুটা হচ্ছে একটা অ্যারে। অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে প্রিমিটিভ টাইপ ডেটা অ্যান্ড নন প্রিমিটিভ টাইপ ডেটা বোথ ক্যান বি স্টোরড। এখানে বুলিয়ান ভ্যালু আমি একটা স্টোর করেছি। এবারে এরপরেই আমি যেটা বললাম সেটা হচ্ছে যে এটাকে আমি প্রিন্ট করাবো কীভাবে। ঠিক আছে, অবজেক্ট ডট আমি এখানে যদি লিখি যে নেম, তাহলে প্রিন্ট হয়ে যাবে কনসোল লগে কি প্রিন্ট হয়ে যাবে, কনসোল লগে। আচ্ছা, এটাকে আমাকে কী করতে হবে, পোর্টটাকে ক্লোজ করে আবার ওপেন করতে হবে, গো লাইভ। আচ্ছা, index.js এর ভেতরে যেতে হবে। ওকে, আচ্ছা, কেন এরকম হচ্ছে তার কারণ আমি এখন কোন লোকেশানে আছি সেটা আমাকে দেখতে হবে। আমি এখন আছি এই JS ক্লাস 1-এর ভেতরে। আচ্ছা, JS ক্লাস 1-এর ভেতর শুধুমাত্র index.js কেন? আচ্ছা, আমি খুব কুইকলি index.htmlও ক্রিয়েট করে ফেলি। আচ্ছা, index.html চলে এসছে, style.css চলে এসছে। index.html তার মধ্যে কি জাভাস্ক্রিপ্টটা ইনক্লুড করা আছে? হ্যাঁ, জাভাস্ক্রিপ্টটা ইনক্লুড করা আছে। এবারে দেখি রান করে। ওকে, রান হয়ে গেছে। ইন্সপেক্টে গেলাম, কনসোলে গেলাম, দেখতে পাবো বেঙ্গল কোডিং একাডেমি। ওকে, দেখতে পাবো বেঙ্গল কোডিং একাডেমি। ঠিক আছে,
আচ্ছা, এবারে আমার কথা হচ্ছে যে সাপোজ আমি যদি এই অ্যারেটাকে প্রিন্ট করতে চাই, কীভাবে প্রিন্ট করব? অবজেক্ট ডট, কেউ একজন বলো, কোর্সেস। দেখো সঙ্গে সঙ্গে একটা 3টে এলিমেন্টের একটা অ্যারে প্রিন্ট হয়ে গেল। এবার আমার কথা হচ্ছে যে দিস ইজ অ্যান অ্যারে, এর যদি আমি এই এআইটাকে প্রিন্ট করতে চাই তাহলে কী লিখতে হবে? ওর ইন্ডেক্সটা দিতে হবে। বলো। ইন্ডেক্স ভ্যালুটা বা আমি দিতে পারি যে ডট অবজেক্ট ওবিজে ডট কোর্সেসটা কি? ওবিজে ডট কোর্সেসটা হচ্ছে একটা অ্যারে। ডট, এখানে আমি অ্যারের মেথডগুলো তো দিতে পারি, ডট লেন্থ। আচ্ছা, এরকমভাবে না লিখে ওবিজে ডট কোর্সেস, ওবিজে ডট কোর্সেস অফ, ওবিজে ডট কোর্সেস অফ, ওবিজে ডট কোর্সেস ডট লেন্থ -1 দেওয়া যেতে পারে। হলো? দেখো তো এআই এলো। কী লিখলাম এটা কেউ বুঝতে পারলে? আমি এখানে দেখো, এখানে আমাকে কি লিখতে হতো? এখানে আমাকে লিখতে হতো 3, তাই তো? এখানে আমাকে লিখতে হতো 2, 0, এটা 0th ইন্ডেক্স, এটা ফার্স্ট ইন্ডেক্স, এটা সেকেন্ড ইন্ডেক্স। আমি এখানে 2 না লিখে লিখলাম, আমি এখানে 2 না লিখে লিখলাম ওবিজে ডট কোর্সেস ডট লেন্থ। হোয়াট ইজ ওবিজে ডট কোর্সেস? ওবিজে ডট কোর্সেস মানে হচ্ছে এই অ্যারেটা, এর লেন্থ, লেন্থ মানে কত? 3, 1 2 3, -1, -1 মানে 2, মানে লাস্টেরটা। যেহেতু এটা 0 বেসড ইন্ডেক্স, 0 বেসড ইন্ডেক্স, সে কারণে -1 আমাদেরকে করতে হবে। দেখো এই লাইনটা কি তোমরা সবাই বুঝতে পারলে? লাস্টেরটা প্রিন্ট হবে। আমি যদি এখানে -2 করি তাহলে লাস্টের আগেরটা প্রিন্ট হবে, ডিএসএ প্রিন্ট হবে। আমি যদি এখানে এখানে যদি আমি 3 করি তাহলে ফার্স্টেরটা প্রিন্ট হবে। সিরিজ সবাই বুঝতে পারলে এটা? হ্যাঁ দাদা। ওকে, বাকিটা ইউ শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দিস। এটা হ্যাঁ, কিছু দাদা। এখানে বেসিক, একদম বেসিক, ঠিক আছে? আচ্ছা, এবার আমার কথা হচ্ছে এই যে আমি ওবিজেটা লিখলাম, এটা কীরকমভাবে মেমোরিতে কীরকমভাবে স্টোর হচ্ছে? এইটা কি দেখাচ্ছে? রিস্টোর দ্য বোর্ড, মাই ফার্স্ট বোর্ড। এটা কীরকমভাবে স্টোর হচ্ছে? কোথায় স্টোর হয় এটা? এই অবজেক্টটা কোথায় স্টোর হয়? হিপ মেমোরিতে স্টোর হয়। আর এর করেসপন্ডিং রেফারেন্সটা কোথায় স্টোর হয়? এটার হ্যাঁ, কারেক্ট। আচ্ছা, এটা লোড হচ্ছে না। কীরকমভাবে স্টোর হয় আমি বলে দিচ্ছি। সাপোজ এটা হচ্ছে আমাদের স্ট্যাকটা, এরকম দেখতে হয় তো স্ট্যাক। সবাই আশা করি আগের দুটো ভিডিও দেখেছো, আমি যে ডেটা স্ট্রাকচারের ভিডিওগুলো দিয়েছিলাম সেটা দেখেছো। এটাকে বলে স্ট্যাক। কীরকম টাইপের স্ট্যাক জানো? এটাকে বলে কল স্ট্যাক। কল স্ট্যাকটা কোথায় প্রেজেন্ট থাকে? কারেক্ট, কল স্ট্যাকটা ইঞ্জিনে প্রেজেন্ট থাকে। ওকে, কল স্ট্যাকটা ইঞ্জিনে প্রেজেন্ট থাকে। এটার ফার্স্টের যে এন্ট্রিটা, সেই ফার্স্টের এন্ট্রিটাকে কি বলে জানো? ফার্স্টের এন্ট্রিটাকে বলে জিইসি ফর গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এই আমরা যখন হোয়েস্টিং করবো তখন আরও ভালো করে জিনিসটা বুঝতে পারবে। আচ্ছা, কারণ মাইক্রোফোন থেকে একটু ব্যাকগ্রাউন্ড নয়েজ আসছে, একটু মিউট করে দাও। হ্যাঁ, তো আমি বলছিলাম যে ফার্স্ট যে এন্ট্রিটা, সেই ফার্স্ট এন্ট্রিটাকে বলে জিইসি। হোয়াট ইজ জিইসি? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে আমি চেক করি আমার গ্লোবাল এরিয়াতে কী কী অ্যাভেলেবেল আছে, কী কী ভ্যারিয়েবল অ্যাভেলেবেল আছে। আমি দেখলাম এখানে ওবিজে বলে একটা ভ্যারিয়েবল অ্যাভেলেবেল আছে। বাট এই ওবিজেটা কীরকম টাইপের ভ্যারিয়েবল, কীরকম টাইপের ডেটা? এটা হচ্ছে নন প্রিমিটিভ টাইপ ডেটা, অর্থাৎ এটা স্ট্যাকে ক্রিয়েট হবে না। এটা কোথায় ক্রিয়েট হবে? এটা হিপে ক্রিয়েট হবে। এটা সাপোজ আমার হিপ এরিয়া, এটা হচ্ছে সাপোজ আমার হিপ এরিয়া। অর্থাৎ এখানে ওবিজে বলে একটা অবজেক্ট ক্রিয়েট হলো, এখানে প্রত্যেকটা লাইন থাকবে, এখানে যা যা আছে সেই সমস্ত লাইন এখানে থাকবে। আর এটার একটা অ্যাড্রেস আছে #500, সাপোজ #500। অর্থাৎ এখানে ওবিজে ইকুয়ালস টু #500, এটা স্টোর থাকবে। বলো, এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? এখানে কারোর কোনো প্রবলেম নেই তো? দাদা আরেকবার বলো। না, আমি বললাম যে দিস ইজ স্ট্যাক। এই স্ট্যাকটাকে কীরকম স্ট্যাক বলে? এটাকে বলে কল স্ট্যাক। এই কল স্ট্যাকটা কোথায় প্রেজেন্ট আছে? আমাদের জাভাস্ক্রিপ্ট ইঞ্জিনে প্রেজেন্ট আছে, অর্থাৎ আমাদের ব্রাউজারের ভেতরে যে জাভাস্ক্রিপ্ট ইঞ্জিন সেখানে প্রেজেন্ট আছে। দিস ইজ মাই হিপ। এই হিপটা কোথায় প্রেজেন্ট আছে? আমার কম্পিউটারের র্যামে প্রেজেন্ট আছে। ওকে, নন প্রিমিটিভ টাইপ ডেটা যেহেতু কোনো নির্দিষ্ট সাইজ থাকে না, সেটা এক্সপ্যান্ড করতে পারে, সেই কারণে হিপে ক্রিয়েট হয়। নন প্রিমিটিভ টাইপ ডেটা কোথায় ক্রিয়েট হয়? হিপে ক্রিয়েট হয়। ঠিক আছে, তো এটা হিপে ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আমি যখনই দেখলাম এটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, এটা কোথায় ক্রিয়েট হবে? হিপের ভেতরে ক্রিয়েট হবে। এই যে ক্রিয়েট হয়ে গেল, ওবিজে ইকুয়ালস টু একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হয়ে গেল।
নেম ইকুয়ালস টু বেঙ্গল কোডিং একাডেমি, এজ ইকুয়ালস টু 3, কোর্সেস এটা ইজ ভার্চুয়াল ট্রু, ক্রিয়েট হয়ে গেল। আর এটা যে হিপে স্টোর হচ্ছে তার তো একটা নির্দিষ্ট অ্যাড্রেস থাকবে, রাইট? আমি ধরে নিলাম সেই অ্যাড্রেসটা হচ্ছে #500। এই অ্যাড্রেসটা কে স্টোর করে রাখে? এই অ্যাড্রেসটা স্টোর করে রাখে এই ওবিজে নামের যে ভ্যারিয়েবলটা, এই ওবিজে নামের ভ্যারিয়েবলটা স্ট্যাকের মধ্যে, ওবিজে ইকুয়ালস টু #500। অর্থাৎ আমি যখন বলছি যে ওবিজে ডট নেম, অ্যাকচুয়ালি মেশিন আন্ডারস্ট্যান্ডেবল কোডে এটা কীরকম হচ্ছে জানো? এটা হচ্ছে #500 ডট নেম। #500 মানে কি? #500 মানে হচ্ছে এই অবজেক্টটা। এখানে কি নেম নামের কোনো ভ্যারিয়েবল আছে? হ্যাঁ, অফকোর্স এখানে নেম নামের একটা ভ্যারিয়েবল আছে। অর্থাৎ সঙ্গে সঙ্গে এই নেমটা প্রিন্ট হয়ে যাচ্ছে বেঙ্গল কোডিং একাডেমি। দেখো তো বুঝতে পারলে নাকি? হ্যাঁ দাদা, বুঝেছি। ওকে, তাহলে কনসোল লগ, আচ্ছা এগুলো তো বলে দিলাম, এগুলো সব বলে দিয়েছি। ওকে, আচ্ছা আচ্ছা, এখানে একটা জিনিস আমাকে বলো, যদি তোমরা বুঝতে পারো আমি যেটা বললাম সেটা, কোর্সেস কোলন FSWD DSA AI, ঠিক আছে? এই যে অ্যারেটা, এই অ্যারেটা তো আরেকটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, রাইট? আরেকটা নন প্রিমিটিভ টাইপ ডেটা। অর্থাৎ এই নন প্রিমিটিভ টাইপ ডেটাটাও কোথাও না কোথাও একটা ক্রিয়েট হচ্ছে, এখানে ক্রিয়েট হচ্ছে। সাপোজ যে FSWD DSA অ্যান্ড AI, এটা কোথাও না কোথাও ক্রিয়েট হচ্ছে। এটার সাইজ, এটার একটা অ্যাড্রেস আছে সাপোজ 600। আর এখানে ফার্স্টেরটা হচ্ছে নেম, তারপরটা হচ্ছে কোর্সেস। এই কোর্সেসে কি স্টোর থাকছে? #600। দেখো তো বুঝতে পারলে নাকি? এই যে একটা অ্যারের ভেতরে FSWD DSA অ্যান্ড AI এটা যে ক্রিয়েট হচ্ছে, এটা কোথায় স্টোর হচ্ছে? হিপের মধ্যে স্টোর হচ্ছে। কিন্তু ডাইরেক্টলি হিপের মধ্যে কী করে স্টোর হবে? সেটা আলাদা কোথাও একটা তার মেমোরিটা অ্যালোকেশন হচ্ছে, এবং সেই মেমোরির যে অ্যাড্রেস সেটা এখানে স্টোর হচ্ছে। দেখো তো তোমরা বুঝতে পারলে নাকি এটা? বুঝতে পারলে? এ দেখো, কেউ বুঝতে পারেনি নাকি? মানে ফার্স্টের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে একটাই থাকবে? হ্যাঁ, এখানে একটাই থাকবে, এখানে #500ই থাকবে। এই #500টা ডিফারেন্ট মেমোরি অ্যালোকেশনকে পয়েন্ট করতে পারে, কোনো অসুবিধা নেই। #600টা স্ট্যাকের মধ্যেই না স্টোর হবে? না, একদমই না, হিপের মধ্যে। দিস ইজ হিপ এরিয়া, রাইট? আচ্ছা, অ্যারেটা কি? অ্যারেটা তো নন প্রিমিটিভ টাইপ ডেটা, রাইট? অ্যারেটা কি? অ্যারেটা হচ্ছে নন প্রিমিটিভ টাইপ ডেটা। নন প্রিমিটিভ টাইপ ডেটা কোথায় ক্রিয়েট হয়? হিপে ক্রিয়েট হয়, সে কারণে হিপে ক্রিয়েট হলো। এটা তো একটা address- এটা একটা আলাদা ব্লক, এটা একটা আলাদা ব্লক। হিপের মধ্যে আলাদা আলাদা ব্লক আছে। এই ব্লকটার নাম হচ্ছে, এই ব্লকটার অ্যাড্রেস হচ্ছে #600। #600 এ ক্রিয়েট হলো। এই #600কে কে রেফার করছে? এই কোর্সেস নামের ভ্যারিয়েবলটা এখানে, কোর্সেস নামের ভ্যারিয়েবলটা এখানে। ঠিক আছে, দেখো এটা যদি বুঝতে অসুবিধা হয় আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বলছি। সাপোজ আমি বললাম যে লেট obj1 ইকুয়ালস টু একটা অবজেক্ট, ঠিক আছে? এখানে আমি বললাম যে key1 কোলন val1, ঠিক আছে? key1 কোলন val1। key2, হোয়াট ইজ key2? key2টা হলো আরেকটা অবজেক্ট, হতেই পারে key2টা আরেকটা অবজেক্ট, ঠিক আছে? আমি বললাম এটা key3 val3। ওকে, key3 এটা হচ্ছে val3। এখানে কিসের এরার? ওকে, এখানে কমা দিইনি, হ্যাঁ কমা দিইনি। ওকে, key3 এটা val3। এবার আমাকে বলো যে এটা কীরকমভাবে স্টোর হবে, দেখি কীরকমভাবে, কতটা বুঝতে পেরেছো? ওবিজে সবার আগে কি করব? এখান থেকে সরে আসি। এটা হচ্ছে আমার সাপোজ হিপ এরিয়া, হিপের মধ্যে সবার আগে কি ক্রিয়েট হবে? obj1 ইকুয়ালস টু কি আছে? key1 val1, k1 কোলন val1। তারপরে key2টা কি? হোয়াট ইজ key2 হচ্ছে অ্যানাদার অবজেক্ট, রাইট? আরেকটা অবজেক্ট যখনই দেখলাম তখন ওটা আরেকটা জায়গায় ক্রিয়েট হবে না? অফকোর্স আরেকটা জায়গায় ক্রিয়েট হবে। এটার নাম হ্যাঁ, কি? ওটার অ্যাড্রেসটা খালি এটার মধ্যে কারেক্ট, স্টোর আমি হয়। সেটাই বলতে চাইছি। এখানে লিখবো যে k3 কোলন v3। এটার একটা অ্যাড্রেস আছে, সাপোজ এটার অ্যাড্রেস হচ্ছে #100। অর্থাৎ এই k2তে কি স্টোর থাকবে? #100। ব্যাস, আমি এটাই বলতে চাইছি। দেখো এটা বুঝতে পেরেছো? আর এই ওবিজেটা, এই এরিয়াটার নাম কি? এই এরিয়াটার নাম সাপোজ #50A সাপোজ। তো এই আমার যে স্ট্যাকটা, সেই স্ট্যাকের মধ্যে কি স্টোর থাকবে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে?
obj1 ইকুয়ালস টু হ্যাশ 50a। দেখো বুঝতে পেরেছো? হোয়াট ইজ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট? তোমাদের মধ্যে কেউ একজন বলো, হোয়াট ইজ গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট? গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটটা কি না, আমাদের সাপোজ এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল, এটা হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্টের ফাইল, এখানে গ্লোবাল স্কোপে যা যা লেখা থাকবে। হোয়াট ইজ গ্লোবাল স্কোপ? গ্লোবাল স্কোপ মানে কোনো ফাংশনের ভেতর, কোনো ব্লকের ভেতরে না, দিস ইজ কল্ড আ ব্লক। দুটো কার্লি ব্রেসেসের ভেতরে আমরা যা লিখি সেটাকে বলে একটা ব্লক। আমরা যখন ফাংশন পড়বো তখন দেখবে ফাংশনে আমরা এরকম একটা ব্লকের ভেতরে লিখি। তাহলে ফাংশনে এরকম একটা ব্লকের ভেতরে যদি লিখি তাহলে এই স্কোপটা কার স্কোপ হয়ে যাবে? এই ফাংশনটা স্কোপ হয়ে যাবে। এটার গ্লোবাল স্কোপ নয়। গ্লোবাল স্কোপ মানে হচ্ছে যেটা আমরা গ্লোবালি লিখি, এটা যেমন গ্লোবালি লেখা আছে, কোনো একটা স্কোপের ভেতরে লেখা নেই। দেখো কোনো একটা স্কোপের ভেতরে লেখা নেই, বুঝতে পারছো? কোনো একটা স্কোপের ভেতরে লেখা নেই, এটা হচ্ছে গ্লোবাল স্কোপ। গ্লোবাল স্কোপে আমরা যা লিখবো সেটা গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের পার্ট হয়ে যাবে, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটের পার্ট হয়ে যাবে। ওকে, আর এটা হচ্ছে স্ট্যাক। এরপরে যখন আমি একটা ফাংশন কল করবো, সাপোজ এখান থেকে আমি একটা ফাংশন কল করলাম, তখন সেখানে আরেকটা কনটেক্সট এখানে পুশ হবে। কোন কনটেক্সট? সেই ফাংশনটার কনটেক্সট। আবার সেই ফাংশন যদি আরেকটা ফাংশনকে কল করে তখন আরেকটা এরকম কনটেক্সট পুশ হয়ে যাবে। এরকমভাবে মেমোরিতে কাজ করে। যদি একটু ওভারওয়েলমিং লাগে ছেড়ে দাও, দরকার নেই। যারা বুঝতে পারছো তারা বোঝো, আর যারা বুঝতে পারছো না তাদের দরকার নেই, কারণ এটা খুব টেকনিক্যাল। যেগুলো আছে ওগুলো আমরা অ্যাক্সেস করতে হবে যেখানে প্রোগ্রাম। কারেক্ট। গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে যা যা আছে সেগুলো আমরা টোটাল যে কোনো কনটেক্সটে ইউজ করতে পারি, যে কোনো কনটেক্সটে আমরা ইউজ করতে পারবো, ঠিক আছে? কারণ এটার লেক্সিক্যাল প্যারেন্ট হচ্ছে এটা, আর এটার লেক্সিক্যাল প্যারেন্ট হচ্ছে এটা। লেক্সিক্যাল প্যারেন্ট সম্পর্কে আমরা একটু পরেই আসবো, হোয়েস্টিং যখন পড়বো তখন লেক্সিক্যাল প্যারেন্ট সম্পর্কে পড়বো। ওকে, এটাই হচ্ছে অবজেক্ট, দিস ইজ অবজেক্ট। অবজেক্ট খুব ইম্পর্টেন্ট কেন? কারণ আমরা যখন এপিআই কল করব, আমরা যখন অন্য ডেটা ফেচ করব, তখন ডেটাটা জেসন ফরম্যাটে পাঠানো হয় অথবা রিট্রিভ করা হয়। জেসনের ফুল ফর্ম হচ্ছে JSON। জেসনের ফুল ফর্ম হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। জেসন এর ফুল ফর্ম কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। ওকে, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন অর্থাৎ জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতন। সেই কারণে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। সমস্ত কিছু জেসনেই হবে। জেসনের সাথে জাভাস্ক্রিপ্ট অবজেক্টের একটা ডিফারেন্স কি? জেসনে কি সবসময় স্ট্রিং হবে, আর জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কি স্ট্রিং না হলেও চলবে। অর্থাৎ এটাকে যদি আমরা কিটাকেও আমরা একটা স্ট্রিংয়ের ভেতরে রাখি, তাহলে দিস উইল বি কল্ড অ্যাজ, মানে এটাকে আমরা জেসন টাইপের বলতে পারবো। এটা দিস ইজ সিমিলার টু জেসন। ঠিক আছে, দিস ইজ জেসন যদি আমরা এটাকেও ডবল কোটের ভেতরে রেখে দিই, ঠিক আছে? কিন্তু যেহেতু এটা জাভাস্ক্রিপ্ট সেই কারণে আমি ডবল কোটগুলোকে সরিয়ে দিলাম, এরকমই রাখলাম। বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশনের সাথে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের কি ডিফারেন্স? জাভাস্ক্রিপ্টের অবজেক্টে keys can be normal variables, but in JavaScript object notation keys must be a string. বুঝতে পেরেছো? যারা নোট করছো বা পরে করবে তারা নোট করে নিও। ওকে, এবার আমি আসি ফাংশনস। খুব ইম্পর্টেন্ট একটা, দেখো আমি এটা কিন্তু ক্লোজ করে দিলাম, অবজেক্টের ব্যাপারটা কিন্তু ক্লোজ করে দিলাম, আর কিছু নেই অবজেক্টে। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে ওখানে আস্ক মি। নো কোশ্চেন গাইস? বলো গো। যা, সবাই ঘুমিয়ে গেছে। আজকে কারোর এনার্জি নেই নাকি ক্লাস করার? না ঘুমাইনি তো। ওকে, নেক্সট আমি এবার ফাংশনে যাই। ফাংশন ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ফাংশন কীরকমভাবে আমরা লিখি না, এখানে জাভাস্ক্রিপ্টে ফাংশন লিখতে হয় ফাংশন কিওয়ার্ড দিয়ে। হোয়াট ইজ আ ফাংশন? ফাংশন কি কেউ আমাকে বলতে পারবে? হোয়াট ইজ আ ফাংশন? হ্যাঁ, একটা মানে রিইউজেবল Okay. কোড ব্লক। রিইউজেবল কোড ব্লক বা কালেকশন অফ স্টেটমেন্ট বলতে পারি। কালেকশন অফ স্টেটমেন্টস, ঠিক আছে? কালেকশন অফ স্টেটমেন্টস আমি কেন বললাম না, বাই ইউজিং দ্য ফাংশন নেম আমরা এই কালেকশন অফ স্টেটমেন্টকে বারবার এক্সিকিউট করতে পারি। অর্থাৎ আমি কিভাবে ফাংশন লিখবো জাভাস্ক্রিপ্টে? ফাংশন F1, সাপোজ ফাংশন F1, ফাংশনের পরে সবসময় কী দিতে হয়? ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস।
তারপরে শুরু হয় একটা স্কোপ, যেটা এই ফাংশনটা স্কোপ কীভাবে শুরু করি, ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস, এইটার ভেতরে আমাদেরকে সমস্ত কোড লিখতে হবে। সাপোজ এখানে আমি লিখলাম লগ I am being called from function f1 ওকে, এটাকে সেভ করলাম আমি, ওকে, এটাকে আমি 2-3 বার কপি করলাম। দাদা এটা কি রিকার্সিভ ফাংশন নাকি? না, রিকার্সিভ কেন হতে যাবে, সিম্পল। ফাংশন f1 আবার ইউজ করছে ওটা। ফাংশন f1 কনসোল লগের ভেতরে, এটা তো স্ট্রিং একটা, আই এম বিইং কল্ড ফ্রম ফাংশন f1 থেকে, যদি অসুবিধা হয় বুঝতে এটাকে সরিয়ে দিলাম, এটা স্ট্রিং একটা নর্মাল স্ট্রিং। কনসোল লগ আই এম বিইং কল্ড ফ্রম আ ফাংশন f1, এটাকে সেভ করলাম। এবার আমি ফাংশনটাকে কল করব কিভাবে, f1টাকে লিখলাম, তারপরে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, বাস দ্যাটস ইট। সেভ করলাম, এখানে গেলাম, দেখবো আই এম বিইং কল্ড ফ্রম f1। এবারে এইটাকে প্রিন্ট করার জন্য আমাকে আর বারবার করে এটাকে লিখতে হবে না, আমি যদি বারবার f1টাকে লিখি তাহলেই ফাংশনটা কল হবে, তাই তো? দিস ইজ ভেরি সিম্পল। f1টাকে আমি যতবার লিখবো ততবার ফাংশনটা কল হবে। কন্ট্রোল সি, এটা সেভ করলাম, 4 বার কল হবে, সি দিস, 4 বার কল হবে। এখানে আমি একটা লাইনের জায়গায় আমি এখানে 10টা লাইন লিখতে পারতাম, 10টা লাইনই কতবার করে এক্সিকিউট হতো, 10টা লাইনই কতবার করে এক্সিকিউট হতো, যতবার এই ফাংশনটা কল করবো। সি দিস, সি 4 বার কল করেছি, 4 × 1 2 3 4 5, 4 × 5 20 বার কল হবে। সি 20 বার কল হয়েছে, 20 বার, ঠিক আছে। যতবার কল করবো এই ফাংশনের স্টেটমেন্টগুলো ততবার এক্সিকিউট হবে। এখানে কারোর কোনো কোশ্চেন থাকার কথা নয়, রাইট? এখানে কারোর কোনো কোশ্চেন থাকার কথা নয়, ঠিক আছে। ওকে। এবারে আমি কয়েকটা জিনিস বলি। জাভাস্ক্রিপ্টে ফাংশন না, জাভাস্ক্রিপ্টে ফাংশনও একটা অবজেক্ট। আমি কি বললাম, জাভাস্ক্রিপ্টে ফাংশনও একটা অবজেক্ট, ওকে। জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশনও একটা অবজেক্ট। আর অবজেক্ট কি টাইপের ডেটা? নন প্রিমিটিভ। তাহলে ফাংশন কি টাইপের ডেটা? নন প্রিমিটিভ। কারেক্ট। তাহলে আমরা কি বলতে পারি, জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফাংশনও একটা অবজেক্ট, প্রথম স্টেটমেন্ট। সেকেন্ড স্টেটমেন্ট হচ্ছে, যেহেতু অবজেক্ট একটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, সেই কারণে ফাংশনও একটা নন প্রিমিটিভ টাইপ ডেটা হিসেবে আমরা কনসিডার করতে পারি, ওকে। ওকে, তাহলে আমাকে বলো যে এই ফাংশনটা কোথায় ক্রিয়েট হবে, এই যে এই ফাংশনটা যেটা আমি লিখেছি সেটা কোথায় ক্রিয়েট হবে? এটা হিপেতে ক্রিয়েট হবে। কীরকম নাম হবে তার নাম হবে f1, ঠিক আছে। f1 ইকুয়ালস টু একটা ফাংশনের যা বডি আছে সেই বডিটা এখানে লেখা থাকবে, ফাংশনের বডিটা এখানে লেখা থাকবে, ওকে। আর এটা হচ্ছে আমার স্ট্যাকের, এটা হচ্ছে জিইসি, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে f1 বলে একটা জিনিস থাকবে, f1 বলে একটা ভ্যারিয়েবল থাকবে। এই ফাংশনের নামটা অ্যাজ আ ভ্যারিয়েবল ইউজ হয়, ওকে। ফাংশনের নামটা অ্যাজ আ ভ্যারিয়েবল ইউজ হয়। f1 ইকুয়ালস টু এইটার যে লোকেশন #100, তাহলে এখানে কি স্টোর থাকবে, #100। অর্থাৎ আমি যখন বলছি যে f1 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, অর্থাৎ আমি কি করছি, আমি অ্যাকচুয়ালি করছি #100 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস। দিস ইজ হোয়াট মেশিন আন্ডারস্ট্যান্ডস। মেশিন এটাকে এটা বুঝতে পারে, কি বুঝতে পারে, যে #100কে আমি কল করছি। এই #100 এর মধ্যে দেখবে যে হিপের মধ্যে কি #100 বলে কোনো ব্লক আছে, হ্যাঁ ব্লক আছে। এবারে দেখবে এটা কি কোনো ফাংশন, কারণ এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস লিখলাম, প্যারেন্থেসিস শুধুমাত্র ফাংশনের ক্ষেত্রেই প্রযোজ্য, অবজেক্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। অর্থাৎ এখানে যদি ফাংশন না থাকে, অবজেক্ট থাকে, তাহলে এটা এরর দেবে। যেহেতু এখানে ফাংশন আছে, সেই ফাংশনটাকে এক্সিকিউট করবে, বুঝতে পারলে? অর্থাৎ f1 ইকুয়ালস টু f1 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস মানে হচ্ছে, এটার মানে হচ্ছে #100 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস। বুঝতে পারলে? হ্যাঁ দাদা। বাকিটা সবাই বুঝতে পেরেছো? হ্যাঁ দাদা। ওকে। দাদা এই জাভাস্ক্রিপ্টটা কি উপস ল্যাঙ্গুয়েজ নাকি? হ্যাঁ, একদম জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশনাল প্রোগ্রামিং করতে পারি, জাভাস্ক্রিপ্টে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারি, বোথ ইজ সাপোর্টেড। তার এর মধ্যে ডিএসও করা যেতে পারে? হ্যাঁ, অফকোর্স, ডেফিনেটলি করা যেতে পারে মানে ডেফিনেটলি করা যেতে পারে, ওকে। আচ্ছা, এটা হয়ে গেল ফাংশন কীভাবে কল করবো। এবার আমি আসি আস্তে আস্তে, এই যে আমি বললাম ফাংশনটা একটা অবজেক্ট,
অবজেক্টকে আমরা একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি, ইয়েস অর নো? আমরা একটা অবজেক্টকে একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারি না, পারি না? হ্যাঁ হ্যাঁ তাহলে হ্যাঁ স্যার। তাহলে ফাংশন যদি একটা অবজেক্ট হয় তাহলে এটাকে আমরা একটা ভ্যারিয়েবলে অ্যাসাইন করতে পারবো? মানে আমি বলতে চাইছি এরকম, লেট কল মি ইকুয়ালস টু এটা করতে পারবো? হ্যাঁ। ওকে, করতে পারবো। ভেরি গুড, ভেরি গুড। এবার আমাকে বলো, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস? হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দিস? আনডিফাইন্ড আসবে। কেন কেন আনডিফাইন্ড কেন আসলো? কারণ F1 কল মিতে মধ্যে F1 আছে। এই যে ফাংশনটা, এই ফাংশনটাকে আমি একটা কলমি বলে ভেরিয়েবলের মধ্যে অ্যাসাইন করে দিয়েছি। F1 বলে কি কিছু আছে আদেও? হ্যাঁ, এই তো F1। তাহলে কি আউটপুট আসবে? আচ্ছা, তাহলে লগ হয়ে যাবে। I am being called from function F1. Now see the magic. এটা হবে না আউটপুট, এটা হবে না আউটপুট। আউটপুট হবে একটা এরর এবং বলবে F1 is not defined. Why? F1 তো ডিফাইন্ড আছে, তাহলেও কেন বলছে F1 is not defined? তার কারণ হলো যখন আমরা এই ফাংশনটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিই তখন এই F1টার আর কোনো ভ্যালু থাকে না। এই যে F1টা লিখলাম এটার কোনো ভ্যালু থাকে না। তার মানে তুমি দাদা বলছো এটার কোনো ভ্যালু নেই। আমি বললাম না, এটার ভ্যালু নেই। তো তুমি বলছো যে তাহলে এই F1টাকে আমি সরিয়ে দেবো? তাহলে হ্যাঁ, সরিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। অর্থাৎ আমি এখান থেকে যদি এটাকে ডিলিট করে দিই তাহলে কোনো অসুবিধা নেই, এটা কোনো কম্পাইলেশন এরর দেবে না। কিন্তু এই F1টাকে যদি আমরা এখান থেকে সরিয়ে দিই, এখন আমি যেতে পারবো না। আমি পরে যাচ্ছি, দরজা টেনে দাও, না টেনে দাও। আমি এই F1টাকে এখান থেকে সরিয়ে দিলাম, তাহলে এই ফাংশনটাকে যদি কল করতে হয় এই ভেরিয়েবলটার নামে আমাকে কল করতে হবে। ভেরিয়েবলটার নামে আমি এটাকে কল করলাম, সি দিস কল মি, সেভ করলাম, কল মি সেভ করলাম। আই এম বিং কল্ড ফ্রম ফাংশন F1। ওকে, অর্থাৎ এই ফাংশনটা আমি এখন একটা ভেরিয়েবলে স্টোর করে দিয়েছি, আর এই ভেরিয়েবলটা অ্যাকচুয়ালি এখন কাকে রেফার করছে? এই ফাংশনটাকে রেফার করছে। নাও ইউ ক্যান ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং। কী হচ্ছে এখানে? কি হচ্ছে এখানে? এটা আমার হিপ এরিয়া, এটা আমার হিপ এরিয়া, এখানে ফাংশনটা ক্রিয়েট হয়ে আছে, এখানে ফাংশনটা ক্রিয়েট হয়ে আছে, এটার একটা লোকেশন আছে, সাপোজ লোকেশন হচ্ছে #100, আর এখানে কলমি বলে একটা কি আছে, কলমি বলে একটা ভেরিয়েবল আছে যেখানে স্টোর হয়ে যাচ্ছে #100। আমি যখন এই কলমিকে কল করছি তখন বেসিক্যালি আমি #100কে কল করছি। দেখো এবারে বুঝতে পারলে? ক্লিয়ার হলো? আচ্ছা, F1টা থাকলে রেফারেন্স এররই দিত। হ্যাঁ একদম। F1 যদি থাকে তাহলে F1 যদি থাকে, দেখো এখানে যদি আমি F1 লিখি এবং কলমিকে কল করি, এবার বলো তো কি আউটপুট হবে? এবার বলে কি আউটপুট হবে? এটা তো আই এম বিং কল্ড ফ্রম ফাংশন হ্যাঁ হ্যাঁ F1। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, কোনো অসুবিধা নেই। অর্থাৎ এই F1টা থাকাও যা না থাকাও তাই। তাহলে যেটার কোনো প্রয়োজনই নেই সেখানে আমরা কি করতে পারি? এটাকে সরিয়ে দিতে পারি। দ্যাট ইজ হোয়াট আই টোল্ড ইউ। তাহলে এই ফাংশনটাকে কীরকম টাইপের ফাংশন বলা হবে জানো? এই ফাংশনটাকে বলা হবে এনিবডি? অ্যানোনিমাস ফাংশন। এই ফাংশনটার কোনো নাম নেই, ফাংশনটার কোনো নাম নেই। ফাংশনটাকে আমি একটা ভ্যারিয়েবলে স্টোর করছি কিন্তু এই ফাংশনটার কোনো নাম নেই। দিস ইজ আ অ্যানোনিমাস ফাংশন। এবারে এখান থেকে কয়েকটা জিনিস স্টেপ বাই স্টেপ এগোবো আমরা, ঠিক আছে? আমরা এবার দেখছি যে কলমি বলে একটা ফাংশন, এই ফাংশনে মাইক্রোফোনটা একটু বন্ধ করো, যার মাইক্রোফোন থেকে আওয়াজ আসছে। হ্যাঁ, লেট কলমি ইকুয়ালস টু এই ফাংশনটা, এই ফাংশনে আমরা কি এই ফাংশন কিওয়ার্ডটাকেও সরিয়ে দিতে পারি? এই ফাংশন কিওয়ার্ডটাকেও কি সরিয়ে দিতে পারি? হ্যাঁ, এই ফাংশন কিওয়ার্ডটাকেও আমরা সরিয়ে দিতে পারি। কিন্তু এটা যদি সরিয়ে দিই তাহলে সঙ্গে সঙ্গে কমপ্লেন করা শুরু করবে আমাদের কম্পাইলার। যদি সরিয়ে দিই তাহলে আমার একটা কথা শুনতে হবে, সেটা হচ্ছে এই যে ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস আছে এটার পরে আমাকে একটা অ্যারো দিতে হবে। কি দিতে হবে? অ্যারো দিতে হবে। ওকে, আচ্ছা আমি অ্যারো দিলাম, দেখি তো এবারে যদি কল করি তাহলে সেম আউটপুট পাবো কিনা? হ্যাঁ, এই তো সেম আউটপুট পাচ্ছি, কোনো অসুবিধা নেই। অর্থাৎ একটা অ্যানোনিমাস ফাংশনকে আমি একটা অ্যারো ফাংশনে কনভার্ট করে দিলাম। কি করলাম? একটা অ্যানোনিমাস ফাংশনকে আমি একটা অ্যারো ফাংশনে কনভার্ট করে দিলাম। দিস ইজ কল্ড অ্যান অ্যারো ফাংশন। এই ফাংশনটাকে বলে একটা অ্যারো ফাংশন। মনে থাকবে? মনে থাকবে? এবারে আমার কথা হচ্ছে যে যদি এই ফাংশনটার মধ্যে মাত্র একটা মাত্র লাইন থাকে, তাহলে এই যে কার্লি ব্রেসেস এইগুলোও নট রিকোয়ার্ড, এগুলোরও দরকার নেই।
পরের লাইনের লেখার থেকে আমি একটা লাইনে লিখে দিতে পারি, একটা লাইন লিখে দিলাম, সি দিস ইজ আ অ্যারো ফাংশন, একটা লাইনে মাত্র আমি একটা ফাংশন ডিক্লেয়ার করে ফেললাম, দিস ইজ কল্ড অ্যান অ্যারো ফাংশন। সেভ করলাম, দেখো আমি আউটপুট পাচ্ছি সেম, কোনো অসুবিধা নেই। সাপোজ আমি এখানে থেকে কিছু একটা রিটার্ন করতে চাই, রিটার্ন আমি বললাম রিটার্ন হ্যালো, ঠিক আছে, কিসের জন্য এরার, ওকে, রিটার্ন যদি লিখি তাহলে আমাকে ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস দিতে হবে, ঠিক আছে, ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস আমাকে দিতে হবে যদি রিটার্ন লিখি। সেভ করলাম, এবার এটাকে আমি প্রিন্ট করবো কীভাবে, হ্যালোটাকে প্রিন্ট করবো কীভাবে, এটাকে লগের ভেতরে রাখতে হবে, রাইট, এটাকে লগের ভেতরে রাখতে হবে, কনসোল ডট লগ, সেভ করলাম, দেখো হ্যালো প্রিন্ট হবে এখানে, হ্যালো, বুঝতে পারলে? এবার আমার কথা হচ্ছে এখানে তো একটা মাত্র লাইন আছে, এটাকে কি আমি সরিয়ে দিতে পারি, এই ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস এগুলোর কি এটাকে কি সরিয়ে দিতে পারি? না, যদি রিটার্ন স্টেটমেন্ট থাকে তাহলে আমরা এটা সরাতে পারবো না, কিন্তু আমরা একটা কাজ করতে পারি, আমরা এই রিটার্নটাকেও সরিয়ে দিতে পারি, বাস দ্যাটস ইট। অর্থাৎ এর মানে হলো এই লেটমি নামের যে ফাংশন সেটা কি রিটার্ন করছে, হ্যালো রিটার্ন করছে। সেভ করলাম, এখানে দেখো হ্যালো আসছে, বুঝতে পারলে? একটা এত বড় ফাংশনকে কীভাবে আমরা এক লাইনের মধ্যে কনভার্ট করলাম একটা অ্যারো ফাংশন হিসেবে। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড গাইস? হ্যাঁ দাদা। সবাই প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা বলো? প্রত্যেকে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। সোমনাথ বুঝতে পারলে কি? সোমনাথ কি ক্লাসে আছো? দাদা আরেকবার বলো না। কোন জায়গাটা বলো, কোন জায়গাটা? আছি স্যার, রিটার্নটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করছে একটু বলে দিন স্যার। হ্যাঁ, রিটার্ন, আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। দেখো, একটা ফাংশন না কিছু রিটার্ন করতে পারে আমাদেরকে। অর্থাৎ আমি বলতে চাইছি, আমি যদি একটা নর্মাল ফাংশন লিখি, সাপোজ একটা নর্মাল ফাংশন আমি কীভাবে লিখবো, ফাংশন f1, সাপোজ দুটো আর্গুমেন্ট নেয় a, b, আর তারপরে রিটার্ন করে রিটার্ন a প্লাস b। রিটার্ন মানে হলো কিছু কাজ করে আমাদেরকে ফেরত দেওয়া। ফাংশন মানে কি, আমি কিছু কাজ করতে দিচ্ছি, কিছু কাজ করে আমাদেরকে ফেরত দেওয়া। এই ফাংশনটা কি ফেরত দেবে আমাদেরকে না এ আর বি এর সামেশন, এই ফাংশনটাকে আমি এখন কল কীভাবে করব, এই ফাংশনটাকে আমি কল করব f1 তার ভেতরে 10,20। আমি যদি এটাকে আবার প্রিন্ট করি, কীভাবে প্রিন্ট করব, কনসোল ডট লগ, এই পুরো জিনিসটাকে এর ভেতরে রাখতে হবে। ওকে, সেভ করলাম, দেখবো এখানে আমরা 30 পাচ্ছি। কোথায়? এখানে গিয়ে আমরা দেখবো 30 পাচ্ছি, 30 আই ক্যান গেট। তাহলে এটা আমাদেরকে কি ফেরত দিল, এই দুটোর সামেশন। এবারে আমি বলছি যে এবার আমাকে বলো কেউ একজন, আকাশ বলো বা অন্য কেউ একজন বলো, এই ফাংশনটাকে আমি অ্যারো ফাংশনে কীভাবে কনভার্ট করব? স্টেপ 1 কি? স্টেপ 1 একটা ভেরিয়েবল অ্যাসাইন করব। ওকে, কারেক্ট, একটা ভেরিয়েবল অ্যাসাইন করব, লেট সাম ইকুয়ালস টু ফাংশন f1। এবারে f1 এর কি কোনো ভ্যালু আছে? না, সরিয়ে দিলাম f1 এর ভ্যালু, f1টাকে সরিয়ে দিলাম। আচ্ছা, এটাকে আমি ফাংশন লেখাটাকেও সরিয়ে দিলাম। আর যদি ফাংশন লেখাটা সরিয়ে দিই তাহলে এখানে আমাকে একটা অ্যারো দিতে হবে, রাইট? এখানে একটা অ্যারো দিতে হবে। আচ্ছা, এবারে আমি এই এই কার্লি ব্রেসেসগুলো সরিয়ে দিতে চাইছি। কার্লি ব্রেসেসগুলো যদি সরিয়ে দিই তাহলে কম্পেয়ার করা শুরু করবে, তাহলে রিটার্নটাকেও সরিয়ে দিতে হবে। সিম্পল a প্লাস b। দেখো, একটা অত বড় ফাংশনকে আমি একটা এক লাইনের ফাংশনে কনভার্ট করে দিলাম। নাও ইট উইল ওয়ার্ক সিমিলারলি, বাট শুধুমাত্র এখানে f1 এর জায়গায় কী কল করতে হবে, সাম। সেভ করলাম, দেখো উইল গেট 30। বুঝতে পারলে? দাদা বলছি অ্যানোনিমাস অ্যারো আর এই যে ফাংশন নেম দিয়ে হয়, হ্যাঁ, এগুলো আলাদা কোনো কোনো ইউজ কেস আছে, কোথায় কোনটা ইউজ করা সব থেকে বেশি ইউজ হয় অ্যারো ফাংশন, সব থেকে বেশি জাভাস্ক্রিপ্টে অ্যারো ফাংশন ES6 এ এসছে, অ্যান্ড ইট ইজ দ্য মোস্ট পপুলার। ঠিক আছে, সব থেকে বেশি ইউজ হয় অ্যারো ফাংশন। যখন আমরা লিখবো, দেখবি কোড যখন করবো, ফাংশন কিওয়ার্ড কোথায় ইউজই করি না আমরা সিম্পল এরকম অ্যারো ফাংশনই লিখি সব জায়গায়। মানে তিনটা দিয়ে করা যাবে, জাস্ট অ্যারো দিয়ে আমাদের করা হয় ইয়েস। ঠিক আছে, এবারে আস্তে আস্তে আমি আরেকটু ভালো জিনিসগুলো পড়াই। দ্যাট ইজ, আমি এখানে লিখলাম একটা ফাংশন লিখছি। হ্যাঁ, ভালো করে দেখবেন। ফাংশনটা হচ্ছে
f1, ঠিক আছে, ফাংশন f1 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, এর ভেতরে আমি লিখলাম লগ করবে আই এম f1 ফাংশন, সেভ করলাম। আমি আরেকটা ফাংশন লিখলাম f2, এখানে আমি লিখলাম লগ আই এম f2 ফাংশন, সেভ করলাম। এবারে সাপোজ আমি বলতে চাইছি যে আচ্ছা তোমরা জানো অ্যাকচুয়াল প্যারামিটার আর ফর্মাল প্যারামিটার কি? আমি যখন এই f1 ফাংশনকে কল করবো, সাপোজ আমি যখন f1কে কল করছি, এর ভেতরে কিছু একটা পাস করছি আমি, ঠিক আছে, সাপোজ আমি পাস করছি 500, এই 500টা ক্যাচ করবে কে? এখানে কিছু একটা ভ্যারিয়েবল নিতে হবে, তাই তো, নাম, এখানে লিখলাম নাম। আমি এখানে এই নামটাকে প্রিন্ট নামটা এই টোটাল ব্লকটার ভেতরে অ্যাভেলেবেল। এই নামটার ভেতরে কি স্টোর আছে এখন? 500, যেহেতু আমি 500 পাস করেছি, এই 500টাকে আমি এই ব্লকটার ভেতরে যেখানে খুশি ইউজ করতে পারি, রাইট? কীরকমভাবে ইউজ করবো? সাপোজ আমি এখানে লিখলাম প্লাস নাম, তাহলে কি আউটপুট হবে? আই এম f2 ফাংশন, তারপরে একটা স্পেস দিয়ে 500, সি দিস, আই এম f2 ফাংশন, একটা স্পেস দিয়ে 500। কারোর এটা বুঝতে কোনো অসুবিধা আছে? না দাদা, এটা সবাই বুঝছে? এবার নামটা না দিলে কি হতো? নামটা যদি না দিতাম কোনো প্রবলেম নেই, কোনো এরার নেই, কিন্তু এখানে আমি নামটাকে ইউজ করতে পারবো না, এটা আনডিফাইন্ড চলে আসবে। সিরিজ সেভ করলাম, নাম ইজ নট ডিফাইন্ড। এখানে এটা আমি ইউজ করতে পারবো সিম্পলি, কিন্তু আমি এখান থেকে 500 কেন, 500 পরে আরও কিছু ইউজ করতে পারি, 500, 5, 6, 6, 7, এটা, ঠিক আছে, কমা দিয়ে এটা, ঠিক আছে, হ্যালো, ঠিক আছে, সব কিছু আমি পাস করতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু দেখো এখানে যখন ফাংশনটা কল হলো, এইগুলো আমরা ক্যাচই করছি না, এগুলো যে আমরা এখান থেকে পাস করছি এটা আমরা ক্যাচই করছি না। ক্যাচ করবো কীভাবে? ফার্স্ট এটা হচ্ছে n1, সেকেন্ড এটা হচ্ছে n2, থার্ড এটা হচ্ছে n3, আর লাস্ট এটা হচ্ছে স্ট্রিং 1 s1 সাপোজ। এবারে আমি এই n1, n2, n3, s1 এই পুরোটাকে এই ব্লকটার ভেতরে আমি ইউজ করতে পারি, কারেক্ট? তাহলে এখানে অ্যাকচুয়াল প্যারামিটার কোনটা আর ফর্মাল প্যারামিটার কোনটা? এই n1 n2টা, হ্যাঁ, এটা কি অ্যাকচুয়াল না ফর্মাল? অ্যাকচুয়াল। এটা অ্যাকচুয়াল আর এটা হচ্ছে ফর্মাল, কারেক্ট? এটা হচ্ছে ফর্মাল, মনে থাকবে, বেসিক জিনিস। যেটা কলের সময় ডাকি, ফাংশন কলের সময় ডাকি, ওটা ফর্মাল, কারেক্ট। আর যেটা আমরা এখানে ইউজ করছি, অ্যাকচুয়ালি ইউজ করছি, সেটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, ঠিক আছে? কি ঠিক বললাম তো? দেখে নাও একবার দেখে নিও তোমরা কোনটা অ্যাকচুয়াল আর কোনটা ফর্মাল। অ্যাকচুয়াল প্যারামিটার ভার্সেস ফর্মাল প্যারামিটার, কোনটা দ্য ভ্যালু ভ্যারিয়েবল পাস টু আ ফাংশন, কোনটা অ্যাকচুয়াল প্যারামিটার, এইটা অ্যাকচুয়াল, দেখো এটা হচ্ছে ফর্মাল, ওকে, এইটা হচ্ছে অ্যাকচুয়াল, দিস ইজ অ্যাকচুয়াল। আমার মনে হচ্ছিল যে ভুল বলছি, দিস ইজ অ্যাকচুয়াল প্যারামিটার অ্যান্ড দিস ইজ ফর্মাল প্যারামিটার, ওকে, ওকে, এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার, ওকে, ঠিক আছে, মানে কোথাও কাজে লাগে না, জাস্ট মনে রাখার জন্য, ঠিক আছে, ওকে। এবার আমার কথা হচ্ছে যে এইগুলোকে আমি সরিয়ে দিলাম, আমি নর্মাল একটা যেমন ভ্যালু পাঠাতে পারি, এগুলো সব প্রিমিটিভ টাইপ ভ্যালু পাঠাচ্ছিলাম, আর ঠিক সেরকম আমি এখানে একটা অবজেক্টও তো পাঠাতে পারি, নেম কোলন হ্যালো সাপোজ, বা সৌভিক, সেভ করলাম। এটাকে আমি এখানে ইয়ে করবো কীভাবে, এটাকে আমি এখানে ক্যাচ করবো কীভাবে? ওবিজে হিসেবে আমি ক্যাচ করলাম। এরপর আমি এখানে লিখতে পারি যে প্লাস ওবিজে ডট নেম, সেভ করলাম। দেখো তো কী আসে এখানে, এই যে আই এম f2 ফাংশন সৌভিক। সেই আমি এখানে আরও কিছু পাস করতে পারি, নেম, এজ কোলন সাপোজ 20, এনিথিং, সেভ করলাম। আমি এখানে নেম প্লাস একটা স্পেস, তারপরে আমি এখানে আবার ইয়ে করলাম ওবিজে ডট এজ, সেভ করলাম। দেখো আই এম f2 ফাংশন সৌভিক 20। অর্থাৎ আমি এখান থেকে ডাইরেক্ট একটা অবজেক্টকেও পাস করতে পারি। আমি এই অবজেক্টটাকে এর ভেতরে লিখছি বলে তো হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বাট দিস ইজ সেম অ্যাজ রাইটিং দিস লেট ওবিজে ইকুয়ালস টু এটা, আর তারপরে লেট ওবিজে ইকুয়ালস টু এটা, আর তারপরে
এখানে এখানে লেখা কি ওবিজে, দিস ইজ সেম, আগে যেটা করেছিলাম আর এখানে যেটা করলাম দুটোই সেম। বুঝতে পারছো তোমরা? দেখো হার্ড লাগলে আমাকে বলো, আমি আবার বলবো। যদি হার্ড লাগে কারুর তাহলে আমাকে বলো, আমি আবার বলতে পারি। এই অবজেক্টটাকে এখানে পাস করলাম, সেম সিমিলারলি আমি এই অবজেক্টটাকে এখান থেকেও পাস করতে পারি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখান থেকেও পাস করতে পারি। ঠিক আছে, এরকম। ওকে, আচ্ছা আমার কথা হচ্ছে যে আমি নন প্রিমিটিভ টাইপ ডেটাও পাস করিয়ে দেখালাম, আবার প্রিমিটিভ টাইপ ডেটাও পাস করিয়ে দেখালাম। আচ্ছা একটা অ্যারে পাস করিয়ে দেখাই, কীরকমভাবে অ্যারে পাস করবো? সিম্পল, 10, 20, 30, 40, সেভ। ঠিক আছে, এখানে আমি ওবিজে ডট নেম আর হবে না, এখানে আমি এআরআর লিখলাম, ওবিজের জায়গায় এআরআর লিখলাম। ঠিক আছে, এআরআর, এখানে কি লিখবো? প্লাস এআরআর অফ 0 প্লাস এআরআর অফ কী হবে? এআরআর অফ সাপোজ 1, সেভ করলাম। যখনই সেভ করবো তখন এখানে কি প্রিন্ট হবে? 10, 20, 10-এর পরে 20, এখানে একটা স্পেস দিলে স্পেসটাও প্রিন্ট হবে। ঠিক আছে, সেভ করলাম। দেখো F2 ফাংশন 10, 20, এরকমভাবে আমরা একটা অ্যারে পাস করতে পারি। আচ্ছা অ্যারে পাস করে দেখালাম, অবজেক্ট পাস করে দেখালাম, অ্যাকচুয়াল প্যারামিটারে, ফর্মাল প্যারামিটারে সেটাকে ক্যাচ করে দেখালাম, সেটাকে প্রিন্ট করে দেখালাম। কি বাকি থাকলো? আরেকটা প্রিমিটিভ টাইপ ডেটা কি বাকি থাকলো? আরেকটা মানে এর ভেতরে যে ফাংশন কারেক্ট, এটার ভেতরে একটা ফাংশন পাস করা, দ্যাট ইজ ওয়ান থিং দ্যাট ইজ লেফট। ওকে, সেটা আমরা এখন করে দেখাবো। সিরিজ, এখানেই সব থেকে বড় একটা কনসেপ্ট উঠে আসছে হায়ার অর্ডার ফাংশনের। এবারে বুঝতে হবে তোমাদেরকে ভালো করে, ঠিক আছে? ফাংশন F1, ফাংশন F2, এখানে আমি এআরআরটাকে সরিয়ে দিলাম। আমি বলছি যে F2কে আমি যখন কল করবো আমি তখন F1 ফাংশনটা পাস করবো। ইজ ইট পসিবল? ইজ ইট অ্যালাউড অর নট? ইজ ইট অ্যালাউড অর নট? F2 ফাংশনকে আমি যখন কল করছি তখন আমি F1কে এটার ভেতরে পাস করলাম, একটা ব্যাগে ভরে এটাকে ওটার সাথে পাঠিয়ে দিলাম। তাহলে এটা যখন এখানে আসবে তখন আমাকে কিছু একটা ক্যাচ করতে হবে, রাইট? আমি এখানে FUNC ফাঙ্ক লিখলাম, ফাঙ্ক। ফাংশন F2 কি টাইপের একটা আর্গুমেন্ট নেয়? ফাংশন টাইপের। F1টা কি? হোয়াট ইজ F1? F1 ইজ অ্যান ফাংশন, F1 ইজ আ ফাংশন। তাহলে এই ব্লকটার কাছে এখন পাওয়ার আছে এই ফাঙ্ককে কল করার। এবারে বলো তো হোয়াট উইল বি দ্য আউটপুট? বলো কি আউটপুট পাবো? দুটোই হবে নাকি? বলো বলো কি আউটপুট হবে? সবার আগে কি হবে? IMF2 তারপর IMF1। ইয়েস, হ্যাঁ দ্যাট উইল বি দ্য আউটপুট। IMF2 ফাংশন তারপরে IMF1 ফাংশন। দাদা এখানে ফাংটা কি? FUNC টা? এটা আমি এখানে জাস্ট এটাকে ক্যাচ করার জন্য লিখলাম। এখানে যা খুশি দিতে পারো, আকাশ লিখতে পারো তুমি, এখানে কোনো অসুবিধা নেই, যা খুশি লিখতে পারো। দিস ইজ লাইক আ ভ্যারিয়েবল, তোমাকে সেই নামেই এটাকে কল করতে হবে। সি, আমরা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, আমি এখানে আর্গুমেন্ট হিসেবে এটাকে নিলাম, আমি এখানে F1 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। এখানে আমি F1 হিসেবে কল করতে পারি, কোনো অসুবিধা নেই। দেখো এবার আর বুঝতে কোনো অসুবিধা হবে না। F2টা যখন কল হচ্ছে তখন F1টাকে পাস করছি, আর F1টাকে আমি ক্যাচ করছি কীভাবে? এইভাবে। এখানে কিন্তু লেট লিখতে হবে না, এখানে কিন্তু এইসব লেট ফেট লিখতে হবে না, জাস্ট ডাইরেক্ট ভেরিয়েবলের নাম, দ্যাটস ইট। ওকে, আচ্ছা এখানে একটা ছোট্ট কনসেপ্ট, সেটা হচ্ছে যে এই F2 একটা ফাংশনে যখন আমরা আরেকটা ফাংশনকে অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাঠাই তখন এই ফাংশনটাকে বলে হায়ার অর্ডার ফাংশন, বাইরের ফাংশনটাকে বলে হায়ার অর্ডার ফাংশন। আর এই ভেতরে যে ফাংশনটাকে আমি পাঠাচ্ছি এটাকে কি বলে? এটাকে বলে কলব্যাক ফাংশন। কি বলে? কলব্যাক ফাংশন। কলব্যাক ফাংশন, এটাকে বলে কলব্যাক ফাংশন। আর এই বাইরের যে ফাংশন, এই বাইরের ফাংশনটাকে বলে হায়ার অর্ডার ফাংশন। হায়ার অর্ডার ফাংশন। আচ্ছা আমরা তো জানি কিভাবে অ্যারো ফাংশন লিখতে হয়, রাইট? আমরা তো জানি অ্যারো ফাংশন কীভাবে লিখতে হয়। তাহলে F1টাকে বাইরে না লিখে আমি F1টাকে এখানে লিখতে পারি এরকমভাবে। কীরকমভাবে? এরকমভাবে। log I am actually F1 ফাংশন পারি? দেখো তো এটাকে কি আমরা এরকমভাবে লিখতে পারি? প্যারামিটার ডিক্লারেশন এক্সপেক্টেড। ওকে, প্যারামিটার কেন চাইছে? এটাকে সরালাম। ফাংশন F2, দাদা এটা বুঝতেই পারলাম না। আচ্ছা ওকে ওকে, আমি এখানে এই অবধি বুঝতে পেরেছো? হ্যাঁ এই অবধি বুঝতে পেরেছো। এবারে আমি চাইছি এই ফাংশন F1টাকে বাইরে না লিখে এটাকে এর ভেতরেই লিখতে, এখানেই লিখতে।
ঠিক আছে, এখানে লিখতে। কিন্তু এখানে একটু সিনট্যাকটিক্যাল এরার দিচ্ছে, লগ কনসোল ডট লগ হ্যালো, সাপোজ হ্যালো, সেভ করলাম। এখানে কি এরার দিচ্ছে, ফাংশন F2, আচ্ছা এটাকে এরকমভাবে লেখা যায় না, এটাকে লিখতে হবে লেট F2 ইকুয়ালস টু এটা, ঠিক আছে, ওকে, এখানে একটা কোলন এক্সপেক্টেড, ওকে, এরকমভাবে লেখা যাবে না, লেটস সি এখানে কি সিনট্যাকটিক্যাল মিস্টেক হচ্ছে দেখি দাঁড়াও, কি সিনট্যাকটিক্যাল মিস্টেক হচ্ছে দেখে নিই, তারপরে বুঝিয়ে দিচ্ছি। বাট ফিক্স সিনট্যাক্স, F1টাকে আলাদা করে লিখতে হবে আমাদেরকে, এরকমভাবে এখানে আমরা ডিক্লেয়ার করতে পারবো না, আমরা F1টাকে আলাদা করে লিখতে পারবো। ওকে, ব্যাক টু প্যাভিলিয়ন, যেখানে ছিলাম সেখানে যাই, F1টাকে এখানে লিখলাম। এবারে আমরা এই F1টাকে একটা অ্যারো ফাংশনে কনভার্ট করতে পারি, হ্যাঁ করতেই পারি। কি লিখবো, লেট F1 ইকুয়ালস টু এটা, বাস এটা, রাইট? কি ঠিক তো? দেখো, হ্যাঁ। এটা বুঝতে কারণ কোনো অসুবিধা নেই। না না, ফাংশন F2, এটাকে যদি আমি এবার একটা কল অ্যারো ফাংশনে কনভার্ট করতে যাই, তাহলে কি লিখতে হবে, লেট F2 ইকুয়ালস টু এটা, তারপরে এটা, রাইট? দেখো এটা এবার বুঝতে কারো কোনো অসুবিধা নেই তো? না না, ওকে ফাইন, বাস এটাই। এটা এবার কাজ কিভাবে করছে, যদি এটা বলি যে কিভাবে কাজ করছে, তাহলে কীরকমভাবে বলবে তোমরা? কীরকমভাবে কাজ করছে না? সবার আগে আমি দেখলাম গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে কী কী আছে, বলো আমাকে। গ্লোবাল, এটা হচ্ছে সাপোজ হিপ এরিয়া, আর এটা হচ্ছে স্ট্যাক এরিয়া, ঠিক আছে? এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। সবার আগে আমাদের গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে কী কী ভ্যারিয়েবল আছে? F1 ইকুয়ালস টু, এখানে ক্রিয়েট হবে, রাইট? এখানে একটা ফাংশন বডি, এটার লোকেশন হচ্ছে #100, তাহলে এখানে কি স্টোর থাকবে, #100। আরেকটা ভ্যারিয়েবল আছে F2 ইকুয়ালস টু #200, এখানে ক্রিয়েট হলো #200, আরেকটা ফাংশন ক্রিয়েট হলো। ওকে, এবার আমি যখন কল করছি এটাকে, এরপরে আমি কী করছি, এখানে কিন্তু এগুলো একটাও এক্সিকিউট হয়নি, মনে রাখতে হবে। যতক্ষণ না ফাংশন কল করছি ততক্ষণ ফাংশন এক্সিকিউট হয় না। F2কে আমি এবার কল করলাম, F2কে যখন কল করলাম, হুইচ ইজ F2 #200, তাহলে আমি #200কে কল করলাম। কি পাস করছি এর ভেতরে, #100। দেখো এই লাইনটা বুঝতে পারলে, #200কে কল করছি, এর ভেতরে পাস করছি #100, অর্থাৎ #200 এর কাছে #100 এর পাওয়ারটা কিন্তু আছে, অর্থাৎ #200 কিন্তু #100কে কল করতে পারে, ঠিক যেরকম এখানে কল করেছে। যখন এই ফার্স্ট কলটা হলো, সবার আগে কোনটা প্রিন্ট হবে, এটা P1, প্রিন্ট 1, তারপরে F1 ফাংশনকে কল হচ্ছে, অর্থাৎ #100কে কল করছি। এখানে কি করছি, #100কে কল করছি। যখনই #100 কল করছি, আমি দেখছি যে #100 কিছু আছে, হ্যাঁ এই তো এই ফাংশনটা আছে, অর্থাৎ এখানে চলে গেল কনসোল লগ আই এম F1 ফাংশন, দিস ইজ মাই P2। তাহলে সবার আগে প্রিন্ট হলো I am F2 ফাংশন, তারপরে প্রিন্ট হলো I am F1 ফাংশন। Did you guys understand? ওকে, নেক্সট এক্সাম্পলে যাই। নেক্সট এক্সাম্পল, কারোর কোনো কোশ্চেন থাকলে ইউ ক্যান আস্ক মি গাইস। হ্যালো স্যার। বলো সন্দীপ। হ্যাঁ, প্যারামিটার স্যার আর্গুমেন্টের যে ডিফারেন্সটা ওটা একটু বলবেন? প্যারামিটার আর আর্গুমেন্টের ডিফারেন্স, আচ্ছা এইখানে যেটা নিই সেটাকে বলে আর্গুমেন্ট, ঠিক আছে? যখন একটা ফাংশনকে আমি ডিক্লেয়ার করছি, তখন যেগুলোকে নেওয়া হয়, অর্থাৎ যেটা হচ্ছে আমার ফর্ম্যাল প্যারামিটার, সেটাকে আর্গুমেন্টও বলে, আর যেটা অ্যাকচুয়াল প্যারামিটার সেটাকে প্যারামিটার বলে। যেটা অ্যাকচুয়াল প্যারামিটার, হুইচ ওয়ান ইজ অ্যাকচুয়াল প্যারামিটার, এটা হচ্ছে অ্যাকচুয়াল প্যারামিটার, আমরা দেখলাম তাই তো, দিস ওয়ান অ্যাকচুয়াল প্যারামিটার, দিস ইজ অ্যাকচুয়াল প্যারামিটার। এই অ্যাকচুয়াল প্যারামিটারকে প্যারামিটার বলে।
আর এটাকে বলে আর্গুমেন্ট। এটা হচ্ছে ফর্মাল প্যারামিটার। এটাকে কি বলে? এটাকে আর্গুমেন্টও বলে। বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট আমরা না একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশনকে ডিক্লেয়ার করতে পারি। ওকে, আমি বলতে চাইছি একটা ফাংশনের ভেতরে আরেকটা ফাংশনকে, অর্থাৎ আমি বলতে চাইছি যে সাপোজ ফাংশন f1 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, তার ভেতরে লগ I am f1 ফাংশন, ঠিক আছে, I am f1 ফাংশন। আর এটার ভেতরে আমি নিচ্ছি BCA বলে একটা ভ্যারিয়েবল নিচ্ছি, যা কিছু হতে পারে, আমি জানি না কী হবে BCA, বাট লেটস টেক দিস ফর নাও। এবার আমি ফাংশন f2 লিখছি, ফাংশন f2 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, এর ভেতরে আমি সাপোজ লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে লিখলাম লগ, এর ভেতরে লিখলাম I am f2 ফাংশন। ওকে, তারপরে আমি এখানে একটা নতুন ফাংশন ডিক্লেয়ার করলাম, লেট নিউ ফাঙ্ক ইকুয়ালস টু ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, একটা অ্যারো ফাংশন, তার ভেতরে আমি লিখলাম লগ ক্যারি মি, ওকে, ক্যারি মি। তারপরে আমি হ্যালো ওয়ার্ল্ডটাকে কল করলাম, আর তার ভেতরে পাস করলাম নিউ ফাঙ্ক। ওকে, আর এখানে এই BCAটাকে কল করলাম, এটাকে কল করলাম। ওকে, এবারে আমাকে বলো হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট। আমি যদি এখান থেকে কল করি f2 f1, হোয়াট উইল বি দ্য আউটপুট অফ ইট? পারবে? তোমরা বলতে পারবে? বলো। এটা যদি বুঝতে পারো তাহলে কল স্ট্যাক, হিপ, এই জিনিসগুলো খুব ইজিলি তোমরা বুঝে যাবে। ঠিক আছে, হায়ার অর্ডার ফাংশন, কল ব্যাক ফাংশন খুব ইজিলি তোমরা বুঝে যাবে। কেউ ট্রাই করবে? এখানে তো ফার্স্টে ওই আই এম f2 ফাংশন ওটা প্রিন্ট হবে। বলো তোমার কোনটা আগে প্রিন্ট হবে, কোনটা পরে প্রিন্ট হবে বলো। এই f2 এর মধ্যে যেটা কনসোল লকটা যেটা ফার্স্টে রয়েছে। হ্যাঁ, সবার আগে তো এটা প্রিন্ট হবেই, কারণ এটাকে কল করা হয়েছে। ঠিক আছে, দেখতে পাচ্ছ সবাই? এবার বলো সবার আগে ফাংশন f2, রাইট? আমি f2কে কল করেছি f1 দিয়ে। সবার আগে এখানে হিপ আঁকি, একবার দুবার আঁকবো, তারপরে আর আঁকবো না। ঠিক আছে, দিস ইজ মাই হিপ এরিয়া অ্যান্ড দিস ইজ মাই স্ট্যাক এরিয়া। এটা হচ্ছে হিপ এরিয়া। সবার আগে f1, তারপরে f2। তাহলে এখানে একটা f1 বলে ভ্যারিয়েবল থাকবে, আর এখানে একটা f2 বলে ভ্যারিয়েবল থাকবে, আর কিছু থাকবে না। কারণ এই ফাংশনের ভেতরে ঢুকবেই না এক্সিকিউশন, রাইট? যতক্ষণে কল করা হচ্ছে ততক্ষণ এই ফাংশন এক্সিকিউশনের ভেতরে, এইটার ভেতরে ঢুকবেই না, বডির ভেতরে ঢুকবেই না। ফাংশন বডির ভেতরে এক্সিকিউশন ঢুকবেই না যতক্ষণ কল করা হচ্ছে। তাহলে f1 ইকুয়ালস টু আমি লিখলাম #100, f2 ইকুয়ালস টু লিখলাম #200। তাহলে এখানে একটা f1 ক্রিয়েট হয়ে যাবে, দিস ইজ f1 সাপোজ #100, আর এখানে একটা তৈরি হয়ে যাবে #200 f2 ওপেনিং অ্যান্ড ক্লোজিং প্যারেন্থেসিস, ওপেনিং অ্যান্ড ক্লোজিং কার্লি ব্রেসেস। এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা নেই তো? না দাদা। এবারে f2কে কল করছি, f2 কি একটা ফাংশন? হ্যাঁ, একটা ফাংশন। f2 এর ভেতরে f1কে কল করছে, মানে হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু #200 ইজ কলিং #100 উইদিন ইট। ঠিক আছে, যখনই আমি এখানে একটা #200 এর কনটেক্সটকে কল করলাম, তখনই এখানে একটা নতুন কনটেক্সট পুশ হবে। ইয়েস অর নো? এখানে একটা নতুন কনটেক্সট পুশ হবে, রাইট? যখনই ফাংশন কল হয় তখন একটা নতুন কনটেক্সট পুশ হয়। এই কনটেক্সটার নাম কি? #200 কনটেক্সট, #200 কনটেক্সট, অথবা এটাকে আমরা বলতে পারি f2 কনটেক্সট। কারেক্ট? আর এটা হচ্ছে গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট, কি তাই তো? হ্যাঁ দাদা। ঠিক আছে, তাহলে এইখানে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ভ্যারিয়েবল আছে শুধুমাত্র এই ফাংশনটার বডিতে, অর্থাৎ এই কনটেক্সটের মধ্যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ভ্যারিয়েবল আছে, হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ভ্যারিয়েবল আছে। হোয়াট ইজ হ্যালো ওয়ার্ল্ড? হ্যালো ওয়ার্ল্ড কি? #100, কারণ f2কে কল, হ্যাঁ f1, হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে f1 মানে কি? #100।
ওকে বেশ, তাহলে কনসোল লগ এটা সবার আগে প্রিন্ট হলো, P1 সবার আগে এটা প্রিন্ট হলো। তারপরে দেখছি এখানে লেট দিয়ে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট করা হয়েছে, অর্থাৎ এখানে একটা নতুন ভ্যারিয়েবল ক্রিয়েট হবে, নিউ ফাংশন, NF নিউ ফাংশন ইকুয়ালস টু একটা নতুন ফাংশন। ফাংশন কোথায় ক্রিয়েট হয়? হিপে, অর্থাৎ এখানে ক্রিয়েট হবে। আর এটার কনটেক্সট কত? এটার অ্যাড্রেস কত? হ্যাশ 300। হ্যাঁ, তাহলে নিউ ফাংশন ইকুয়ালস টু হ্যাশ 300। তারপরে আমি হ্যালো ওয়ার্ল্ডকে কল করছি। হোয়াট ইজ হ্যালো ওয়ার্ল্ড? হ্যাশ 100। হোয়াট ইজ হ্যালো হ্যাশ 100? F1কে কল করছি, এই যে F1। যখনই আমি F1কে কল করলাম, এখানে আরেকটা কনটেক্সট পুশ হলো কি হলো না? F1 কনটেক্সট, অথবা আমরা বলতে পারি হ্যাশ 100 কনটেক্সট পুশ হলো। যখন এটা এখানে কল হলো, এর কাছে BCA বলে একটা ভ্যারিয়েবল আছে। হোয়াট ইজ BCA? যখন আমি এটাকে কল করেছি তখন আমি কি পাস করেছি? নিউ ফাঙ্ক পাস করেছি। হোয়াট ইজ নিউ ফাঙ্ক? হ্যাশ 300। অর্থাৎ এই BCA ইকুয়ালস টু হ্যাশ 300। বুঝতে হবে হ্যাশ 300। তাহলে কনসোল লগ IAM F1 ফাংশন, দিস ইজ P2 প্রিন্ট 2, সেকেন্ড লাইন এটা প্রিন্ট হবে। তারপরে আমি BCA কে কল করি। হোয়াট ইজ BCA? হ্যাশ 300। দেখি তো হ্যাশ 300 কি? এই যে হ্যাশ 300। হ্যাশ 300 মানে হচ্ছে নিউ ফাংশন, এই যে নিউ ফাংশন। অর্থাৎ এরপরে প্রিন্ট হবে কি? ক্যারি মি P3। অর্থাৎ এখানে প্রিন্ট হলো ক্যারি মি। যখনই BCAটা কমপ্লিট হয়ে গেল, এটা এখান থেকে বেরিয়ে যাবে, এটা এখান থেকে বেরিয়ে যাবে। তারপরে হ্যালো ওয়ার্ল্ড এই লাইনটাও এক্সিকিউট হয়ে গেছে, এটাও এখান থেকে পপ হয়ে যাবে, স্ট্যাক থেকে পপ হয়ে যাবে। তারপরে F2 আর F1 গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে এই কাজটা হয়ে গেছে, তাহলে এটাও এখান থেকে পপ হয়ে যাবে। তারপরে স্ট্যাকটা ফাঁকা হয়ে গেল। তাহলে সবার আগে P1 IAM F2 ফাংশন, তারপরে P2 IAM F1 ফাংশন, তারপরে ক্যারি মি IAM এটা হচ্ছে P3 ফাংশন। লেটস সি, সেভ করলাম এটাকে, এখানে গেলাম, JS এ গেলাম, IAM F2 IAM F1 ক্যারি মি। বুঝতে কি পারলে? এই জিনিসগুলো আমি এতটা টাইম দিয়ে বোঝাচ্ছি কারণ এগুলো বুঝতে পারলে জাভাস্ক্রিপ্ট ইজ ইজি, আর এগুলোই যদি না বুঝতে পারো তাহলে জাভাস্ক্রিপ্ট ইজ টাফ। কি গাইস, বলতে হ্যালো ওয়ার্ল্ড, হ্যাঁ বলো কোন জায়গাটা বলো। লাইক BCA টা কল, F2 F1 টা কল হচ্ছে না F2 এর পর। আচ্ছা তনিমেশ, তুমি আমাকে বলো, এইভাবে একটা লাইন বোঝানো খুব মুশকিল। তুমি একটা কাজ করো, তুমি আমাকে বলো যে কোনটার পরে কোনটা প্রিন্ট হবে। ওকে, চেষ্টা করো। আমি আরেকবার এটাকে আঁকছি, তুমি চেষ্টা করো এবার। তনিমেশ চেষ্টা করো। দাদা স্নিপেটটা একবার গ্রুপে পাঠিয়ে দেবে? ওকে, পাঠিয়ে দিচ্ছি আমি। আমি এটা যদি গিটহাবে পুশ করে দিই তাহলে ভালো হয় না? গিটহাবে পুশ করে তোমাদেরকে লিঙ্কটা দিয়ে দেবো। আচ্ছা দাদা। ওকে, আমি এই পুরো যা এখানে কোড যা করা আছে সব কিছু আমি তোমাদেরকে গিটহাবে দিয়ে দেবো, গিটহাবে পুশ করে আমি দিয়ে দেবো। ওকে, আচ্ছা বলো সবার আগে কী হবে। এখানে আমি আঁকলাম, হিপ আঁকলাম, দিস ইজ মাই হিপ এরিয়া। আর সাপোজ এটা হচ্ছে আমার স্ট্যাক এরিয়া। সবার আগে কী হবে বলো, তনিমেশ বলো। সবার আগে দিস ইজ GEC গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। এখানে কী ভ্যারিয়েবল আছে আমার কাছে? F1 ওকে, F1 এর এই অ্যাড্রেস কত? হ্যাশ বলো তনিমেশ চেষ্টা করো। হ্যাঁ, তো ফার্স্টে F1 কল হবে। F2 দাঁড়াও, সবার আগে এখানে আমি F1 আর F2টা কি? দিস ইজ F1 হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু হ্যাশ 100, যেখানে এখানে ফাংশনের বডিটা আছে। আরেকটা হচ্ছে F2 হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু হ্যাশ 200, আর এখানে ফাংশনের বডিটা আছে, ওকে। এবারে বলো আমি কি কল করেছি? F2 কে কল করেছি, তার ভেতরে প্যারামিটার হিসেবে পাস করেছি কি? F1। অর্থাৎ আমি কি করেছি? হ্যাশ 200 আর হ্যাশ 100কে পাস করেছি এর ভেতরে। এই হ্যাশ 100কে কে ক্যাচ করছে? হ্যালো ওয়ার্ল্ড ক্যাচ করছে। কিন্তু তার আগে বলো, হ্যাশ 200কে যখন কল করেছি একটা নতুন কনটেক্সট পুশ হবে কি হবে না? যখনই ফাংশন কল হয় তখন একটা নতুন কনটেক্সট পুশ হয় কল স্ট্যাকে। দিস ইজ মাই কল স্ট্যাক। তাহলে এই কনটেক্সটটার নাম কি? হ্যাশ 200 কনটেক্সট, অথবা এটাকে আমরা বলতে পারি যে F2 কনটেক্সট। দিস ইজ F2 কনটেক্সট। আরে যাহাই F2 তাহাই হ্যাশ 200, তাই না? তাহলে এখানে বলো, এখানে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ভ্যারিয়েবল আছে কি আর নেই? এই জায়গাটুকুর মধ্যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ভ্যারিয়েবল আছে কি নেই? নিউ ফাংশন, এই যে হ্যালো ওয়ার্ল্ড বলে একটা ফাংশন আছে, একটা ভ্যারিয়েবল আছে। তাহলে এই যে হ্যালো ওয়ার্ল্ড ইকুয়ালস টু কি? এখান থেকে যেটা পাস করেছি সেটাই তো এটা ক্যাচ করবে। একটু আগেই তো দেখালাম
এখান থেকে যেটা আচ্ছা। এই যে তাহলে এখানে কি হ্যাঁ পাস করেছি F1টাকে হ্যাশ 100 অথবা বলতে পারি 100 F1 হ্যাঁ। অথবা বলতে পারি F1, ঠিক আছে। আচ্ছা, ওটাতে F1টা যাচ্ছে না। ঠিক আছে, এবারে কনসোল লগ F1 কনসোল লগ এটা তাহলে এটা হচ্ছে সবার আগে P1 প্রিন্ট 1, তারপর এখানে নিউ ফাংশন বলে আরেকটা ফাংশন আছে, নিউ ফাংশন বলে আরেকটা ফাংশন আছে। কোথায় ক্রিয়েট হয় ফাংশন? হিপ এরিয়াতে ক্রিয়েট হয়। তাহলে এখানে নিউ ফাংশন বলে একটা ক্রিয়েট হবে, নিউ ফাংশন বলে একটা ক্রিয়েট হবে, যার যেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু হ্যাশ 300 সাপোজ, হ্যাশ 300, ঠিক আছে। এখানে ফাংশন বডিটা, এখানে ফাংশন বডিটা, তাহলে এই নিউ ফাংশনের মধ্যে কি স্টোর থাকবে? হ্যাশ 300, হ্যাশ 300। ফাংশনটা কিন্তু কল হয়নি, মনে রাখতে হবে ফাংশনটা কিন্তু এখনো কল হয়নি। কখন কল হয়েছে? এখানে হ্যালো ওয়ার্ল্ড ফাংশন কল হয়েছে। হোয়াট ইজ হ্যালো ওয়ার্ল্ড? F1, দেখো হোয়াট ইজ হ্যালো ওয়ার্ল্ড? F1, তাহলে F1 বলে এখানে একটা কনটেক্সট নতুন ক্রিয়েট হবে কি হবে না? হ্যাঁ। এখানে আমি বলতে পারি যে এটা F1 কনটেক্সট, অথবা বলতে পারি F1 এর ইয়ে কি অ্যাড্রেস কি হ্যাশ 100, তাহলে এটা হচ্ছে হ্যাশ 100 কনটেক্সট। বেশ, হ্যাশ 100 কনটেক্সটে যাই। এখানে কি আমি কিছু পাস করেছি? হ্যালো ওয়ার্ল্ড নিউ ফাঙ্ক, অর্থাৎ কি হ্যালো ওয়ার্ল্ড মানে কত? হ্যাশ হ্যালো ওয়ার্ল্ড মানে কত? হ্যাশ 100। 100 আর যখন এটাকে কল করেছি তখন আমি প্যারামিটার হিসেবে কি পাঠিয়েছি? নিউ ফাঙ্ক। হোয়াট ইজ নিউ ফাঙ্ক? হ্যাশ 300। তাহলে এই যে নিউ ফাংশনটা আমি পাঠিয়েছি এখান থেকে, সেটা কে ক্যাচ করছে? বিসিএ ক্যাচ করছে, ইয়েস অর নো? হ্যাঁ হ্যাঁ। BCA তাহলে এটা তাহলে হ্যাঁ। বিসি এর ভ্যালু কি হয়ে যাবে? হ্যাশ 300, ইয়েস অর নো? ইয়েস স্যার। ইয়েস। তাহলে এখানে এরপরে কি হলো? কনসোল লগ আই এম F1, তাহলে এরপরে এটা P2 হবে কি হবে না? প্রিন্ট 2, এটা সেকেন্ড লাইনটা প্রিন্ট হলো। তারপরে বিসিএ কল হয়েছে, বিসিএ যখনই কল হয়েছে, ক্যারি মিটার বিসিএ যখনই কল হয়েছে তখন এখানে আরেকটা কনটেক্সট ক্রিয়েট হবে কি হবে না? হ্যাঁ তাহলে বিসিএটা কি? বিসিএটা এটা কি হ্যাশ 300, তাহলে এটা বলতে পারি হ্যাশ 300 কনটেক্সট। হ্যাঁ দেখি হ্যাশ Carry me. দেখি হ্যাশ 300 বলে কিছু আছে নাকি? হ্যাঁ, নিউ ফাংশন, এই যে নিউ ফাংশন, এর ভেতরে এটা কি P3। 3 তাহলে এটা যখনই প্রিন্ট হয়ে গেল, বিসিএ কনটেক্সটটা যখনই কাজ হয়ে গেল, তখন এটা এখান থেকে পপ হয়ে যাবে। এই লাইনটা কমপ্লিট হয়ে গেল। বিসি এর পরে কি আর কোনো লাইন আছে F1 এ? না নেই। না। তাহলে এই F1টাও এখান থেকে পপ হয়ে গেল। মোবাইল এখানে হ্যালো ওয়ার্ল্ডটাও কমপ্লিট হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড নিউ ফাঙ্ক। এরপরে কি আর অন্য কোনো লাইন আছে? না তাহলে এটাও এখান থেকে পপ হয়ে গেল। Pop. গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে চলে এসেছি, F2 F1, এরপরে কি আর কোনো লাইন আছে? না নেই। তাহলে এটাও এখান থেকে পপ হয়ে গেল, কল স্ট্যাকটা ফাঁকা হয়ে গেল। দ্যাট ইজ হাউ কল স্ট্যাক বিকামস এমটি আফটার ইচ প্রোগ্রাম রানস। প্রত্যেকটা প্রোগ্রাম রান হয়ে যাওয়ার পরে কল স্ট্যাকটা এরকমভাবে এমটি হয়ে যায়। বুঝতে পারলে কি পারলে না? এই জিনিসগুলো হ্যাঁ, বুঝতে পারলে আমরা হোয়েস্টিং খুব ভালো করে বুঝতে পারবো। হোয়েস্টিংটা কি সেটা আমরা খুব ভালো করে বুঝতে পারবো কখন? যদি আমরা এই জিনিসটা ভালো করে বুঝতে পারি, যেটা আজকে করালাম, কল ব্যাক ফাংশন আর হায়ার অর্ডার ফাংশন। ঠিক আছে, এটা কি কল ব্যাক? এই যে কল ব্যাক ফাংশন কোনটাকে বলে না, এই হ্যালো ওয়ার্ল্ড এটাকে বলে কল ব্যাক ফাংশন, যেটাকে আমরা অ্যাজ অ্যান আর্গুমেন্ট পাস করছি, যে ফাংশনগুলোকে আমরা আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করি, সেটাকে বলে কল ব্যাক ফাংশন। আর এই বাইরের ফাংশনটাকে বলে হায়ার অর্ডার ফাংশন, হায়ার অর্ডার ফাংশন। যদি Okay, দাদা। তোমাদের যদি ডেফিনেশন লাগে, তাহলে হায়ার অর্ডার ফাংশন অ্যান্ড কল ব্যাক ফাংশন ইন জেএস সার্চ করে নেবে, একটুখানি ইয়ে করবে তোমরা, কি বলে এটাকে, রিসার্চ করবে। এই দেখো, এই বাইরের যে ফাংশন এটাকে বলে হায়ার অর্ডার ফাংশন, অ্যাকসেপ্টস ফাংশন এজ অ্যান আর্গুমেন্ট, আর এইটার ভেতরে যেটা পাস করছি সেটাকে বলে কল ব্যাক ফাংশন। দ্যাটস ইট, এটাই আমি বললাম এতক্ষণ ধরে। ঠিক আছে, ওকে, এই অবধি। আজকে আরেকটা ছোট জিনিস পড়াবো, সেটা হচ্ছে ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন কাকে বলে? ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন কাকে বলে? ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন কাকে বলে? সাপোজ আমি বলছি একটা ফাংশন লিখলাম, ফাংশন হ্যালো, ওপেনিং অ্যান্ড ক্লোজিং, এটার ভেতরে লিখলাম লগ আই এম ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন, সেভ করলাম। এটাকে ইমিডিয়েটলি, এই ফাংশনটাকে কল করবো কীভাবে আমরা? এরকমভাবে, রাইট, এরকমভাবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু এইভাবে না কল করেও আরেক রকমভাবে কল করা যায়, সেটা হচ্ছে এই টোটাল ফাংশনটাকে আমরা একটা
প্যারেন্থেসিসের ভেতরে রাখবো আর তারপরে সেই প্যারেন্থেসিসটাকে কল করে দেবো, দ্যাটস ইট। এটা যদি সেভ করি তাহলে দেখবে আই এম ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন বলে কল হয়ে গেছে। দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। এটাকে কি বলে? ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। মনে থাকবে, ইন্টারভিউয়ের কোশ্চেন এটা। দাদা আরেকবার বলে দাও। হ্যাঁ, ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন মানে হচ্ছে জাস্ট ফাংশনটাকে আমরা একটা প্যারেন্থেসিসে র্যাপ করব আর তারপরে আবার প্যারেন্থেসিসটাকে কল করব, আবার প্যারেন্থেসিস দিয়ে ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস দিয়ে সেটাকে কল করব, তাহলে এটা ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন হয়ে যায়। ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন মানে যখনই এটা রিড করবে, যখনই লাইন বাই লাইন এক্সিকিউট করবে, তখনই এটাকে এক্সিকিউটও করে দেবে। মানে যখন লাইন বাই লাইন আমাদের কোডটা আসবে, এক্সিকিউশন হতে হতে আসবে, তখন জেনারেলি কি হয়, যখন ফাংশন কল করতে হচ্ছে, আলাদা করে ফাংশন কল করতে হচ্ছে না, তখনই সাথে সাথে এটা এক্সিকিউটও হয়ে যাচ্ছে। ওকে ফাইন, দিস ইজ কল্ড ইমিডিয়েটলি ইনভোকেবল ফাংশন। ঠিক আছে, আর কিছু লুপস আছে, কয়েকটা লুপস সম্পর্কে আমি পড়িয়ে দিই, একটু বলে দিই। লুপস তো খুব ইজি লুপ যদিও, তাও লেট ARR ইকুয়ালস টু এটা অ্যারে 10, 20, 30, 40, 50, 10, 20, 30, 40, 50, এটাকে প্রিন্ট কীভাবে করবো? একটা ফর লুপ দিয়ে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। ঠিক আছে, ফর লেট I ইকুয়ালস টু 0, I লেসার দেন ARR ডট লেন্থ I প্লাস প্লাস। ঠিক আছে, I প্লাস প্লাস, তারপরে লিখবো লগ ARR অফ I। এরকমভাবে আমরা এটাকে প্রিন্ট করতে পারি। যখনই প্রিন্ট করলাম তখন এগুলো 10, 20, 30, 40, 50 এটা প্রিন্ট হয়ে গেল। কী জিনিস না, সবার আগে এই ফর লুপের ভেতরে কী লেখা থাকবে? ফর লুপের ভেতরে সবার আগে ব্র্যাকেটের ভেতরে কী লেখা থাকবে? ব্র্যাকেটের ভেতরে থাকবে ইনিশিয়ালাইজেশন, তারপরে কন্ডিশন, তারপরে লেখা থাকবে ইনক্রিমেন্ট স্ল্যাশ ডিক্রিমেন্ট। ঠিক আছে, ডিক্রিমেন্ট। যদি এগুলো কারোর বুঝতে অসুবিধা হয় আমি একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা এই ভিডিওগুলো দেখে নিও, কারণ এগুলো পড়াতে গেলে এগুলো খুব মানে একদম বেসিক। ঠিক আছে, কারোর বুঝতে অসুবিধা হলো এটা বলো, তাহলে আমি বলে দিচ্ছি আরও, বা আমি আরও তাহলে আরেকটা ক্লাস নেবো এটার জন্য, এই জিনিসগুলোর জন্য। ইফ এলস, ডু হোয়াইল লুপ, ফর লুপ, এইগুলোর জন্য আমি তাহলে আরেকটা ক্লাস নেব। সোমনাথ, তুমি কি আছো ক্লাসে? তোমার বুঝতে অসুবিধা হওয়া উচিত না, সোমনাথ নেই। ওকে, লেট I ইকুয়ালস টু 0, I লেসার দেন অ্যারে ডট লেন্থ I প্লাস প্লাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফর লুপ। আর এখানে আছে ফর লুপ ছাড়া আর কি আছে? ফর ইন লুপ আছে। আমরা অবজেক্টে হোভার করতে পারি ফর ইন লুপ দিয়ে। ঠিক আছে, অবজেক্টে আমরা হোভার করতে পারি কীরকমভাবে? আইটারেট করতে পারি বেসিক্যালি। লেট ওবিজে ইকুয়ালস টু একটা অবজেক্ট, সাপোজ নেম কোলন BCA বেঙ্গল কোডিং একাডেমি কমা এজ কোলন 3। ঠিক আছে, সেভ করলাম। এটাকে লুপ চালাবো কীভাবে? ফর কি ইন ওবিজে। ঠিক আছে, ফর কি ইন এবিজে। ঠিক আছে, লগ কি, বলো কি প্রিন্ট হবে? বলো দেখি কি প্রিন্ট হবে? BCA আর না, হবে না। না, নেম আর এজ। ঠিক আছে, নেম আর এজ, দেখো নেম আর এজ শুধুমাত্র কি এর ওপর এটা লুপ চলে। ঠিক আছে, যদি আমাদেরকে ভ্যালুটাও প্রিন্ট করতে হয় তাহলে আমাদেরকে লিখতে হবে এরকম প্লাস এরকম একটা কিছু প্লাস ওবিজে অফ কি। এটা যদি লিখি তাহলে হবে, তাহলে কি আর ভ্যালু দুটোই প্রিন্ট হবে। সিরিজ নেম, ভ্যালুকে ডাইরেক্ট অ্যাক্সেস করা যায় না? না, ভ্যালুকে ওরকমভাবে ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, তুমি অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করতে পারবে। আচ্ছা, ঠিক আছে, এরকম। আচ্ছা, কি এর ভ্যালু কি এর নাম কি দিতে হবে? অন্য কিছু দেওয়া যাবে না? যা খুশি দিতে পারো সৌভিক, কোনো অসুবিধা নেই, যা খুশি দিতে পারো, শুধু এখানে সেম ভ্যারিয়েবলই ইউজ করতে হবে। ঠিক আছে, সেভ করলাম, দেখো সেম আউটপুট। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে ফর ইন লুপ। ফর অফ লুপ আছে এরকম। ফর অফ লুপটা কীরকম? একটা আইটারেবলের মধ্যে জেনারেলি অবজেক্টকে আমরা লুপ চালাই ফর ইন লুপ দিয়ে, আর অ্যারেকে আমরা ইয়ে করি, অ্যারে, এটা হচ্ছে একটা অ্যারে, এই অ্যারে একটা আইটারেবল, এই আইটারেবলটাকে আমরা লুপ চালাই ফর অফ লুপ দিয়ে, ফর ভ্যালু অফ ARR। ওকে, লগ ভ্যালু। সেভ যখন করবো তখন দেখবে 10, 20, 30, 40, 50 প্রত্যেকটা প্রিন্ট হয়ে গেছে। ভেরি সিম্পল, এগুলো কিচ্ছু বোঝানোর নেই। কি ঠিক আছে তো? কি সবাই ঠিক আছে তো? মানে বলো।
অ্যারের জন্য ফর অফ Of লুপ loop. আর অবজেক্টের জন্য অবজেক্টের জন্য ফর ফর ইন। ইন লুপ, কারেক্ট। আর ফর ইচ যে ফর লুপটা ইচ, আছে, এই এখানে না ফর ইচটা কোনো লুপ নয়, ফর ইচটা হচ্ছে একটা ফাংশন, ঠিক আছে? এই জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে ফর ইচটা হচ্ছে একটা ফাংশন। ফর ইচ, ফর ইচ, এই যে ফর ইচটা হচ্ছে একটা ফাংশন, সিরিজ ফর ইচটা হচ্ছে একটা ফাংশন। তো ফর ইচটা আমি এখন শেখাবো না, ফর ইচটা যখন আমি ম্যাপ, ফিল্টার ফিল্টার রিডিউস শেখাবো তখন আমি ফর ইচ শেখাবো, ঠিক আছে? তখন আমি ফর ইচ শেখাবো। ফর ইচটা কোনো মেথড নয় এখানে, সরি ফর ইচটা কোনো লুপ নয় এখানে, এটা হচ্ছে একটা মেথড বা ফাংশন। ঠিক আছে। ওকে, আর কি আছে? আর ওয়াইল লুপ আর ডু ওয়াইল লুপ। ওয়াইল লুপ তোমরা জানো, ওয়াইল ট্রু, যতক্ষণ ট্রু থাকবে ততক্ষণ লুপটা চলতে থাকবে। ওয়াইল ট্রু, লগ লগ হ্যালো, এটা একটা কিসের এক্সাম্পল? এটা একটা, দেখো আমার আমার ইয়েটা আটকে গেছে, সাইডটা আটকে গেছে কেন? কারণ এটা হচ্ছে একটা কিসের এক্সাম্পল? Infinite loop. ইনফাইনাইট লুপের এক্সাম্পল। এটা হচ্ছে একটা ইনফাইনাইট লুপের এক্সাম্পল। ওকে, দেখো কন্টিনিউয়াসলি এটা চলতে থাকছে। এটা সেভ করলাম, বন্ধ হয়ে গেছে, এখনও চলছে, এটা ক্র্যাশ করে যাবে, ঠিক আছে? এটা হচ্ছে, দাদা, তুমি হ্যাঁ, জেএস টা বারবার ওই সাইটে গিয়ে দেখছো, বিএস কোডে করতে পারি রান কি এটা? না ভিএস কোড তো একটা এডিটার, রাইট? আমরা তো এখন নোট জেএস এখনও শিখিনি, রাইট? আমরা তো এখনো নোট জেএস শিখিনি, আমরা তো শুধুমাত্র ব্রাউজারে, কালকের ক্লাসটা করেছো তুমি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো এখন শুধুমাত্র ব্রাউজারের ইঞ্জিনটাকে ইউজ করে জাভাস্ক্রিপ্টকে রান করাচ্ছি। নোট জেএস আমরা যখন শিখবো তখন আমরা দেখবো যে ভিএস কোডে কীভাবে এটাকে রান করতে পারি। ওকে। ওকে, আচ্ছা, বাস এই, আর কিছু নেই আজকে ক্লাসে গিয়ে অবধি। আরেকটা লুপ আছে ডু হোয়াইল লুপ। ডু হোয়াইল লুপটা কীরকম? ডু হোয়াইল লুপটা কি কন্ট্রোল লুপ? এন্ট্রি কন্ট্রোল না এক্সিট কন্ট্রোল? এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, Exit control, এটা হচ্ছে এন্ট্রি কন্ট্রোল, আর ডু হোয়াইলটা হচ্ছে এটা হচ্ছে এক্সিট এক্সিট কন্ট্রোল। 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 ডু ওয়াইল, ওয়াইল ওয়াইল এটা। তো ডু আমি এখানে কিছু একটা করবো, সাপোজ লগ, বলো তো দেখি এটা কভার প্রিন্ট হবে? হ্যালো, সেভ করলাম, আর ওয়াইল ফলস, বলো দেখি কভার প্রিন্ট হবে? প্রিন্ট হবে আদৌ? এটা শুধু একবারই প্রিন্ট কারেক্ট, হবে। এটা একবার প্রিন্ট হবে। সি, একবার প্রিন্ট হবে, কেন? ফার্স্টে এক্সিকিউট করে তারপর কন্ডিশনটা দেখে। ইয়েস, এটা হচ্ছে এক্সিট কন্ট্রোল। যখন এক্সিট হচ্ছে তখন এখানে চেক করবে, যখন এন্ট্রি হচ্ছে তখন না, ঠিক আছে? যখন এন্ট্রি হচ্ছে তখন এমনি এন্ট্রি হয়ে যাবে, কিন্তু যখন এক্সিট হবে তখন চেক করবে যে ট্রু আছে না ফলস আছে। ওকে, লাইক দ্যাট, দিস ইজ এক্সিট কন্ট্রোল লুপ। ওকে, বাস এই। আর ইফেলস আছে, ইফেলসটা নেক্সট ক্লাসে পড়িয়ে দেবো। ইফেলস কী পড়াবো, আর কিছুই নেই। ওকে, আমি রেকর্ডিং স্টপ করলাম আজকে ক্লাস এই অবধি। হ্যাঁ দাদা।